সায়েন্স এন্ড মেশিন লার্নিং আমাদের এই কোর্সের সেকেন্ড ব্যাচ আমরা শুরু করতে যাচ্ছি। তো এই কোর্সের লিড ইনস্ট্রাক্টর হিসেবে আমি আছি। আমার নাম হচ্ছে সুলাইমান আহমেদ। তো আমি এট দ্য মোমেন্ট অ্যাসোসিয়েট ডেটা অ্যানালিস্ট হিসেবে ডেটা ক্রাফটার্স কোম্পানিতে কাজ করতেছি। এর আগে আমি ডাটা সায়েন্টিস্ট হিসেবে ইনসাইটিং টেকনোলজি বাংলাদেশে জব করতাম। এছাড়াও আমার ডেটা ইন্ডাস্ট্রিতে আমার কাজ করা শুরু হয় 2019 সাল থেকে। তো আমি আসলে শুরু করছিলাম একাডেমিয়াতে রিসার্চ অ্যানালিস্ট হিসেবে আমার কাজ করা শুরু করছিলাম। এরপর আস্তে আস্তে আমি ইন্ডাস্ট্রি দিকে মুভ করছি, ডাটা সায়েন্টিস্ট হিসেবে ছিলাম একটা মোমেন্ট, ডাটা ক্রাফটার্সে আছি অ্যাসোসিয়েট ডেটা অ্যানালিস্ট হিসেবে। তো আজকের সেশনের মেইন এজেন্ডা হচ্ছে আমরা জানবো যে কিভাবে মানে রাইট ওয়েতে আমরা কিভাবে ডাটা সায়েন্স সম্পর্কে জানতে পারি, এন্ড কিভাবে আমাদের আমাদের কেরিয়ারের আমরা সামনে যেতে পারি। এটা হচ্ছে একদম আমাদের এই সেশনের মানে মেইন এজেন্ডা। এন্ড আপনাদের অবশ্যই অনেক কোশ্চেন থাকবে আমার এই সেশনের মাঝে, বাট আমি হোপফুলি 15 মিনিট বা 20 মিনিট পর পর আমি একটা ব্রেক নিব। তো ওই ব্রেকের মধ্যে আপনাদের যাদের কোশ্চেন আছে ওই ধরনের কোশ্চেন আমি ইনশাল্লাহ অ্যাকসেপ্ট করব এন্ড আনসার করব। আর আমার সেশনের একদম শেষ দিকেও আমরা ডেডিকেটেড 15 বা 20 মিনিটের মতো সময় রাখবো শুধুমাত্র কোশ্চেন আনসারের জন্য বা কিউএনএ সেকশনের জন্য। সো সবাইকে ধন্যবাদ দিয়ে আসলে শুরু করতে চাই, কারণ আম, আজকে রবিবারের মতো একটা দিনে আপনারা সবাই টাইম ম্যানেজমেন্ট করে আমাদের এই ফ্রি ওয়েবিনারে জয়েন করতে পারছেন। তো এই জন্য অবশ্যই আপনাদের সবাইকে ধন্যবাদ। এন্ড এট দ্য মোমেন্ট আমরা শুরু করি। তো যদি আমার ব্যাপারে আপনারা যদি জানতে চান, আমি এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়ে দিব। এর সাথে আরো রিলেভেন্ট বেশ কিছু ডকুমেন্টস আছে, ওগুলাও দিয়ে দিব। যদি আমার ব্যাপারে জানতে চান তাহলে আমার জাস্ট এই নামের মধ্যে যদি আপনারা কন্ট্রোল ক্লিক করেন তাহলে আমার ওয়েবসাইটের মধ্যে আপনাদেরকে নিয়ে যাবে। আমার ওয়েবসাইটের মধ্যে আমাকে আপনাদের নিয়ে যাবে, এন্ড দেন এখান থেকে আপনারা স্ক্রল করে বা ডিফারেন্ট পেজে থেকে আমার সম্পর্কে আরো ভালো করে জানতে পারবেন। তো এট দ্য মোমেন্ট আমরা শুরু করি। তো ইন্ট্রোডাকশন হচ্ছে যে ডাটা সায়েন্সটা আসলে কি। তো থিওরিটিক্যাল ডেফিনেশনের দিকে আমি যাব না, আমি একদম আহ, বাংলা ভাষায় এক্সপ্লেন করার একটু ট্রাই করব। তো ডাটা সায়েন্সটা আসলে কি। তো ডাটা সায়েন্স হচ্ছে আসলে একটা ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড, বা এক ধরনের সাবজেক্টের মতো বলতে পারেন। তো এই ফিল্ডে কি ধরনের পড়াশোনা করা হয় বা এই সাবজেক্টের আন্ডারে কি ধরনের পড়াশোনা করা হয়। তো এই সাবজেক্ট শুধুমাত্র কিভাবে একটা নয়েজি ডেটা থেকে আমরা নয়েজি ডেটাটাকে অ্যানালাইসিস করে ডিসিশন মেক করতে পারি, এমন পজিশনে পৌঁছাইতে পারি। তো এই যে ফুল পাইপলাইনটা এক্সপ্লেন করার কাজ আসলে ডাটা সায়েন্সের স্টাডি আসলে করতে পারি। তো এই ফুল পাইপলাইনের মধ্যে আমাদেরকে আসলে বেশ কিছু আহ, ধাপ আসলে পার হয়ে সামনে যেতে হয়। তো এর মধ্যে প্রথম ধাপে হচ্ছে আমরা একটা একদম নয়েজি ডেটা আমরা পাবো। তো এই নয়েজি ডেটাটার মানে কি। তো নয়েজি ডেটা মানে হচ্ছে যদি বাংলায় বলি তাহলে হচ্ছে আহ মানে খুবই অগোছালো ডেটা, বা যদি আর একটু যদি ফর্মাল ল্যাঙ্গুয়েজে বলি তাহলে সেটা হচ্ছে আনস্ট্রাকচার ডেটা। অর্থাৎ ডেটার মধ্যে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট কলাম ওয়াইজ হয়তো কলামের নাম ঠিকঠাক থাকবে না, হয়তো ডেটার মধ্যে অনেক ধরনের মিসিং ভ্যালু থাকবে, হয়তো আহ, হয়তো যে জায়গায় আমার নিউমেরিক্যাল ভ্যালু থাকার কথা ওই জায়গায় আমার টেক্সচুয়াল ভ্যালু থাকবে। সো লাইক অল টাইপ অফ মানে আনস্ট্রাকচার্ড ডেটা বা মানে ঝামেলাযুক্ত ডেটা। তো এরপর আমাদের প্রসেসের এরপরের পার্টটা কি, পার্টটা হচ্ছে এই যে আনস্ট্রাকচার্ড ডেটা আছে বা নয়েজি ডেটা আছে, তো এটাকে আমাদেরকে ক্লিন করতে হবে, ক্লিন করে প্রিপেয়ার করতে হবে, যেন এই ডেটা দিয়ে আমরা কি করতে পারি, আমরা আমাদের পরবর্তী স্টেপে যেতে পারি যেখানে মধ্যে আমরা ডেটা অ্যানালাইসিসটা যেন আমরা করতে পারি। তো ডেটা অ্যানালাইসিস আমরা করব। তো ডেটা অ্যানালাইসিস আমরা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট টুলস এর মাধ্যমে ডিফারেন্ট ডিফারেন্ট টেকনিক্যাল নলেজ অ্যাপ্লাই করার মাধ্যমে কিন্তু আমরা ডেটা অ্যানালাইসিস করতে পারি। কিন্তু এই অ্যানালাইসিস এর আন্ডারে আসলে আমাদের টেকনিক্যাল টুলস এর এক্সপার্টিজের সাথে সাথে আমাদের থিওরিটিক্যাল নলেজও আসলে এখানে দরকার পড়ে। তো কি ধরনের থিওরিটিক্যাল নলেজ। তো এখানে থিওরিটিক্যাল নলেজের মধ্যে আমাদেরকে ম্যাথস এর একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, স্ট্যাটিস্টিক্স এর বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেলের একটা ভালো ধরনের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। এরপর ভিজুয়ালাইজেশন,
কোন সময় কোন ভিজুয়ালাইজেশন করতে হবে এটার একটা ভালো ধরনের আন্ডারস্ট্যান্ডিং আসলে থাকতে হবে। তারপর ডোমেন এক্সপার্টিস নামে একটা জিনিস আছে। তো এই জিনিসটা কি and এই জিনিসটা কেন সবাই আসলে আমরা ওভারলুক করে যাই? তো ডোমেন ডোমেন মানে কি? তো ডোমেন মানে হচ্ছে যে ডিফারেন্ট ডিফারেন্ট ইন্ডাস্ট্রি। যেমন ধরেন হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে যে ধরনের কাজ হয়, আমার বিজনেস ইন্ডাস্ট্রিতে ওই ধরনের কিন্তু কাজ হয় না। হয়তো কিছু অল্প কিছু ওভারল্যাপিং থাকতে পারে, বাট মেজরিটি অফ দ্য ওয়ার্ক ইজ অ্যাকচুয়ালি ডিফারেন্ট ফ্রম ওয়ান অনাদার ইন্ডাস্ট্রি। সো যে যে ডোমেইনে আসলে কাজ করতেছে, শুধুমাত্র সেই আসলে মানে পিক আপ করতে পারবে প্যাটার্নটা যে আসলে কোন ধরনের কাজ হয় না হয়। সো ইন দ্যাট সিনারিও ডোমেন এক্সপার্টিসটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। এন্ড ডোমেন এক্সপার্টিসের উপর বেস করে আমাদেরকে আসলে অন্যান্য টেকনিক্যাল নলেজ এবং থিওরিটিক্যাল নলেজ গুলাকে আসলে একটু মিলিয়ে আসলে কাজ করতে হয়। সো অ্যানালাইজিং ডেটা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ ডেটা সায়েন্স, বা এখানের মধ্যে আসলে দ্য মেইন ম্যাজিকটা আসলে হয়। এখন ডেটা আমি অ্যানালাইসিস করে ফেলছি, তো অ্যানালাইসিস করার পর আমার কাছে অনেক ধরনের ইনসাইটস আসলে পাওয়া পসিবল। কিন্তু সব ধরনের ইনসাইটস যদি আমি একসাথে যদি প্রেজেন্ট করা শুরু করি, তাহলে এটা আসলে কিন্তু একটা ভালো আউটপুট প্রোভাইড করবে না। কারণ আমরা মানে যে আমরা আসলে যে সময় অ্যানালাইসিস করা শুরু করব, ওই সময় একটা প্রবলেম নিয়ে কাজ করা শুরু করব, বা প্রবলেম স্টেটমেন্ট নিয়ে কাজ করব, বা কোনো একটা প্রবলেম সলভ করার জন্য কাজ করব। তো ওই প্রবলেম সলভ করার জন্য যে সকল ইনসাইটস বা যে সকল অ্যানালাইসিস আমার দরকার, বা যে সকল অ্যানালাইসিস আমার একদম যাইতেছে, শুধুমাত্র ওই ধরনের ইনসাইটস গুলো আমরা সিলেক্ট করব, এন্ড দেন ওইটা আমরা প্রেজেন্ট করব। তাহলে কি হবে? তাহলে একটা সুন্দর ফরম্যাট ক্রিয়েট হবে, এন্ড যেখান থেকে আমরা বা যে ইনফরমেশন থেকে আমরা খুব সহজে আসলে ডিসিশন মেকিং আসলে করতে পারবো। ঠিক আছে? তো এই ফুল পাইপলাইন বা এই ফুল প্রসেসটা আসলে ডাটা সায়েন্স বলা হয়, বা এই এই ডিফারেন্ট ডিফারেন্ট পাইপলাইন নিয়ে যে স্টাডি করা হয়, এই স্টাডিকে আসলে ডাটা সায়েন্স বলা হয়। এখন আপনার কোশ্চেন করতে পারেন, সেটা হচ্ছে যে যে ইন্ডাস্ট্রির অবস্থা কিরকম, এই যে ডেটা সায়েন্স ইন্ডাস্ট্রি এইটার অবস্থা এট দ্য মোমেন্ট কিরকম। তো ইন্ডাস্ট্রি আসলে ডিমান্ড অনেক বেশি ডেটা সায়েন্স স্কিলের, কিন্তু ডিমান্ড যেমন বেশি, ওইরকম সাপ্লাই আসলে কম ইন্ডাস্ট্রিতে এট দ্য মোমেন্ট। আমি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে কথা বলতেছি না, আমি ওয়ার্ল্ড ওয়াইড পার্সপেক্টিভ থেকে কথা বলতেছি। ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে ডেইলি আপনার ডেটা আসলে হিউজ পরিমাণে জেনারেট হইতেছে। সো ইন দ্যাট সেন্স প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে, প্রত্যেকটা জায়গাতে আসলে ডেটা সায়েন্টিস্ট কিংবা ডেটা অ্যানালিস্ট, বা যদি আমি একদম জেনারেলাইজ করে বলি, ডেটা ওয়ার্কার্স এর কিন্তু ডিমান্ড অনেক বেশি। কিন্তু এখানে সাপ্লাই কেন কম? কারণ হচ্ছে যে একটা সঠিক গাইডেন্স, সঠিক পড়াশোনা করার রোড ম্যাপ, সঠিক অ্যাওয়ারনেস, এইটা হচ্ছে মিসিং। পুরো ইন্ডাস্ট্রিটা, ওই যে লার্নিং ইন্ডাস্ট্রিটা বা ডেটা সায়েন্সের যে এডুকেশনাল লার্নিং ইন্ডাস্ট্রিটা, এটা আসলে খুবই স্ক্যাটার্ড হয়ে আছে। কেউ বলে এতটুকু পড়তে হবে, কেউ বলে একটু বেশি পড়তে হবে, কেউ বলে একটু কম পড়তে হবে। সো অল ইন অল যারা এক্সপিরিয়েন্ট থাকে বা যারা ডেটা সায়েন্স হিসেবে কাজ করতে অনেক আগ্রহী থাকে, তারা যে সময় স্টাডি বা জার্নিটা শুরু করার সাথে সাথে তারা আসলে হারায় যায়, বিকজ একটা প্রপার অ্যাওয়ারনেস এর অভাব, গাইডেন্সের অভাব, এন্ড ডিসিপ্লিনের অভাব। এই যে ডিমান্ডটা মিটিগেট করার জন্য আমরা কি করতে পারি? সো আমরা একদম শুরুর দিকে আমরা ফুল মানে এক্সপিরিয়েন্টদেরকে তিনটা ভাগে ভাগ করতে পারি। তো প্রথম ভাগে এক্সপিরিয়েন্ট, তাদেরকে আমরা বলতেছি যে একদম ফ্রেশ এক্সপিরিয়েন্স, বা একদম ফ্রেশার্স। সেকেন্ডে আমরা রাখতেছি যে আপস্কিল এক্সিস্টিং ট্যালেন্ট, অর্থাৎ ওনারা কোন ক্যাটাগরিতে পড়তেছে, অর্থাৎ ওনারা অলরেডি ডেটা রিলেটেড ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, কিন্তু ক্যারিয়ারটাকে আরেকটু আপস্কিল করে আরেকটু আরেকটু সামনের দিকে নিয়ে যেতে যাচ্ছেন। সিমিলারলি ফেসিলিটেট ক্যারিয়ার ট্রানজিশন, যেমন এখানে অনেকেই আছেন যারা একাডেমিয়াতে কাজ করেন, কিন্তু একাডেমিয়া থেকে ইন্ডাস্ট্রি ওয়াইজ মুভ করতে যাচ্ছেন, সো নিজেদের ক্যারিয়ারটা ট্রানজিশন করতে যাচ্ছেন। সো এই তিন ধরনের সেগমেন্টে আমরা আসলে ভাগ করতে পারি। সো আমাদের মানে মেইন যে টার্গেট, আমাদের ডাটা সলিউশন 360-র মেইন টার্গেট বলবো না, বাট আমাদের আসলে মেইন ফোকাসটা হচ্ছে ফ্রেশারদেরকে একটা স্টার্টিং পয়েন্ট প্রোভাইড করা, এন্ড এডিশনালি যারা কেরিয়ার ট্রানজিশনের দিকে আসলে অনেক মানে চাইতেছেন, তাদেরকেও একটা সুন্দর জায়গা পর্যন্ত সামনে এগিয়ে নিয়ে যাওয়া। আর যারা অলরেডি আপস্কিলিং জার্নিতে আছেন, তারা আমাদের যেসব আমরা কন্টেন্ট অফার করতেছি, সেগুলো দ্বারা তারা অটোমেটিক্যালি
বেনিফিটেড হবেন। এন্ড তাদের এক্সটার্নাল যেটা দরকার সেটা হচ্ছে যে একটা সুন্দর ডিসিপ্লিনারি রুটিন এন্ড একটা প্রপার গাইডেন্স। তো ইনশাল্লাহ আমরা আসলে এই তিনটা সেগমেন্টেই আসলে আমরা কাজ করে থাকি। এই তিনটা সেগমেন্টেই যেখানে প্রপার গাইডেন্স দরকার, প্রপার অ্যাওয়ারনেস দরকার, একটা ডিসিপ্লিনারি রুটিন দরকার, আমরা ওইটা আসলে প্রোভাইড করে থাকি। এখন আমরা নেক্সট স্লাইডে একটু কথা বলে ফেলি ডাটা সায়েন্সের মধ্যে। এখানে বেশ কিছু কনফিউশন আছে এই তিনটা সেগমেন্টের মধ্যে বা এই তিনটা ক্যাটাগরির মধ্যে। সো ডেটা সায়েন্স হচ্ছে দ্য কমপ্লিট ফিল্ড, দ্য হোল ফিল্ড। এখন এই ফিল্ডের মধ্যে তিনটা সেমি ক্যাটাগরি আছে বা সাব ক্যাটাগরি আছে বা সাব ফিল্ড আছে, যেগুলোর মধ্যে আসলে অনেক ধরনের কনফিউশন যে এগুলো আসলে কোনটা কি বা কোনটার আন্ডারে কি ধরনের পড়াশোনা আসলে করতে হয়। তো এখানে ইন টোটাল তিনটা ফিল্ড আছে, একটা হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এরপরে আছে মেশিন লার্নিং, এরপরে আছে ডিপ লার্নিং। তো আমি প্রথমে এআই দিয়ে শুরু করি। তো এআইটাকে আপনি বলতে পারেন সবকিছুর শুরু, অথবা বলতে পারেন দি এন্ড গোল। ঠিক আছে, যদিও দুইটার মিনিং কমপ্লিটলি ডিফারেন্ট। সবকিছু শুরু মানে হচ্ছে এআই থেকে সবকিছু শুরু হইতেছে, আবার এন্ড গোল মানে হচ্ছে যে সবকিছুর পরে এআইটা আমাকে টাচ করতে হবে, এইরকম। তো জিনিসটা এইরকম, এই জন্যই আসলে কনফিউশনটা ক্রিয়েট হয়। কিন্তু আমি এট দ্য মোমেন্ট এআইটাকে যদি আমি এন্ড গোল হিসেবে কনসিডার করি, তাহলে আমি ফুল জিনিসটা এক্সপ্লেন করতে আসলে বা সহজ হবে, বা সহজভাবে আমি এক্সপ্লেন করতে পারবো। তো এআই, তো এআই নিয়ে পড়াশোনা কিন্তু আপনার এই রিসেন্টলি চ্যাটবট বা চ্যাট জিপিটি বা জেমিনাই এইসব থেকে শুরু হয়নি। এআই নিয়ে পড়াশোনা আসলে শুরু হয়েছে আপনার 1948 অথবা 1950, ওই সময় থেকে। তো ওই সময় এআই এর মেইন ফোকাসটা ছিল, সেটা ছিল আসলে রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং এর দিকে। এন্ড ইভেন স্টিল যে এআই এর যে ফাউন্ডেশন বা এআই আসলে কি নিয়ে কাজ করে বা কি নিয়ে আসলে পড়াশোনা করে, সেটা হচ্ছে যে আমাদের, আমরা এজ এ হিউম্যান আমরা যেভাবে চিন্তা ভাবনা করি বা আমাদের ব্রেইন যেরকম ফাংশন করে, ওই ব্রেইনের ফাংশনালিটি আমরা রোবটের মাধ্যমে যেন করাইতে পারি। তো সেটা নিয়ে পড়াশোনা আসলে বা সেটা নিয়ে স্টাডি আসলে আমরা এআই এর মধ্যে আসলে করে থাকি। এখন এই এআই এর স্টাডির আন্ডারে কিন্তু আমার মেশিন লার্নিং চলে আসতেছে। তো মেশিন লার্নিং দিয়ে আমরা কি করে থাকি? মেশিন লার্নিং দিয়ে হচ্ছে আমরা আমাদের মেইন ফোকাস থাকে টেক্সচুয়াল যে ডেটা আছে। তো টেক্সচুয়াল আনস্ট্রাকচার্ড ডেটাটাকে আমরা স্ট্রাকচার্ড বানাবো, এরপর ওইটাকে আমরা অ্যানালাইসিস করব। এরপর ওই অ্যানালাইসিস থেকে আমরা ডিফারেন্ট প্রেডিকশন বা প্রেডিক্ট টাইপের বা ডিসিশন মেকিং টাইপের আমরা আউটকাম বের করব। এন্ড দেন ওইটা আমরা মেশিনকে ফিড করব, যেন আহ, ওই নলেজটা মেশিন ইউজ করে সে যেন মানুষের মতো ডিসিশন মেকিং করতে পারে। অর্থাৎ মেশিন লার্নিং থেকে আমরা হচ্ছে টেক্সচুয়াল ডেটা নিয়ে কাজ করে দেন ওইটাকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবটের দিকে ওইটা আমরা পাঠিয়ে দিতেছি। এরপর ডিপ লার্নিং। তো ডিপ লার্নিং হচ্ছে মেশিন লার্নিং এর মধ্যে পড়তেছে, বাট এটা হচ্ছে আরেকটু স্পেশালাইজড লার্নিং। তো মেশিন লার্নিং আমি বলতেছিলাম যে এটা শুধু টেক্সচুয়াল ডেটা নিয়ে কাজ করে, কিন্তু ডিপ লার্নিং এর মধ্যে গিয়ে আমরা কি করতেছি, আমরা হচ্ছে আরেকটু বেশি এরিয়া কভার করতেছি। অর্থাৎ মেশিন লার্নিং টেক্সচুয়াল ডেটার সাথে সাথে ইমেজ ডেটা, এছাড়াও লাইক ভিডিও ডেটা, লাইক সব ধরনের আনস্ট্রাকচার্ড ডেটা নিয়ে কাজ করে। এন্ড দেন সে ওই ডেটাগুলোকে স্ট্রাকচার্ড বানায়, এরপর অ্যানালাইসিস করে, এরপর রোবটের দিকে সে আসলে ওইটাকে আসলে সেন্ড করে দেয়। সো এই হচ্ছে দ্য মেইন ডিফারেন্স বিটুইন এআই, মেশিন লার্নিং এন্ড ডিপ লার্নিং। এখন এই যে তিনটা যে সাব সেগমেন্ট, এগুলা তারা নিজেরাই এত বড় যে তাদের নিজেদের আন্ডারে মনে হয় প্রায় অনেকগুলা রোল আসলে ক্রিয়েট হয়ে যায়। লাইক এখন যদি শুধু মেশিন লার্নিং এর রোলের গুলা কথা বলি, তো প্রথমে আছে শুধু মেশিন লার্নিং প্র্যাকটিশনার, এরপর চলে আসে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এরপর চলে আসে ক্লাউড ইঞ্জিনিয়ার, এরপর চলে আসে এমএলঅপস ইঞ্জিনিয়ার, এরপর চলে আসে ডাটা সায়েন্টিস্ট। সো লাইক রোলের অভাব নাই এই এই ধরনের সেগমেন্টের আন্ডারে। তো কিন্তু এখন কনসিয়াসনেস বা অ্যাওয়ারনেস যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে যে কোন রোলের আন্ডারে কোন ধরনের পড়াশোনা পড়ছে বা কিভাবে নিজেকে আসলে একটা স্পেসিফিক রোলের জন্য তৈরি করা যায়, তো সেটা হচ্ছে মানে জানতে হবে, বা এই ধরনের ডাউট থেকে বা কনফিউশন থেকে আসলে বের হইতে হবে। তো যদি আমি একটু পরের স্লাইডে যাই, তাহলে পরের স্লাইডে আমি আসলে ডেটা সায়েন্সের আন্ডারে যে রোলগুলো আসলে একদম জেনারেলাইজড অবস্থায় কাজ করতেছে সেই রোলগুলো আমি এখানে রাখছি। তো প্রথমে চলে আসতেছে যে ডেটা ইঞ্জিনিয়ার। তো ডেটা ইঞ্জিনিয়াররা কি করতেছে,
তারা আসলে ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, এআই এন্ড ডিপ লার্নিং তাদের আসলে লাইফটা আসলে সহজ করতেছে। তো কিভাবে তাদের লাইফটা সহজ করতেছে? ডেটা ইঞ্জিনিয়ার তারা আসলে একদম ডেডিকেটেডলি আনস্ট্রাকচার্ড ডেটাটাকে স্ট্রাকচার্ড বানাইতে আসলে তারা হেল্প করতেছে। অর্থাৎ তাদের ফোকাস হচ্ছে শুধুমাত্র ডেটা ক্যাপচারিং, ডেটা কালেক্টিং, ডেটা ক্লিনিং, ডেটা ট্রান্সফরমেশন এন্ড ডেটা wrangling এর দিকে। ঠিক আছে? তো ডাটা ইঞ্জিনিয়াররা হচ্ছে শুধুমাত্র ওই এসপেক্টে একদম ডেডিকেটেডলি কাজ করে। এন্ড একটা ডাটা সায়েন্স প্রজেক্টের পাইপলাইনে সবচেয়ে বেশি সময় আসলে আপনার দিতে হয় ডাটা ইঞ্জিনিয়ারিং এর সাইডে অথবা ডাটা ক্লিনিং এর সাইডে। এরপর আমরা চলে যেতে পারি ডেটা অ্যানালিস্ট এন্ড ডেটা সায়েন্টিস্টের মধ্যে। তো ডেটা অ্যানালিস্ট এন্ড ডেটা সায়েন্টিস্টের মধ্যে আসলে যদি আমরা একদম হাই লেভেল থেকে যদি দেখি তাহলে ডিফারেন্স আসলে অনেক কম। কিন্তু আপনি আসলে যত নলেজেবল হইতে থাকবেন বা যত আসলে ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে থাকবেন, যত আসলে ভিতরে যেতে থাকবেন, তত আসলে উম, আপনার মধ্যে আসলে এই ডিফারেন্সটা আসলে একদম চোখে পড়া শুরু করবে। আচ্ছা, একটা কোয়েশ্চেন আসছে, স্ক্রিন দেখতে পাচ্ছি না কেন? আম স্ক্রিন দেখতে পারার কথা মোস্ট প্রবাবলি। আপনারা সবাই কি দেখতে পারতেছেন? কাইন্ডলি একটু আমাকে কমেন্টে জানাবেন। হ্যাঁ, দেখা যায়, সমস্যা হচ্ছে না তো। আচ্ছা, শুভ ভাইয়া, আই থিংক আপনি যদি কাইন্ডলি মানে মিটিং থেকে বের হয়ে আবার যদি ঢুকেন তাহলে হয়তো দেখতে পারবেন। ওকে, ওকে, থ্যাংক ইউ। আমি আবার তাহলে শুরু করতেছি। তো যেটা বলতেছিলাম যে ডেটা ইঞ্জিনিয়ারদের রোল সম্পর্কে একটু আইডিয়া দিছি। আম, না, ডেটা সায়েন্স রোলস এই পেজটা দেখার কথা। আচ্ছা, ওকে। তো এরপর যেটা বলতেছিলাম, ডেটা অ্যানালিস্ট এন্ড ডেটা সায়েন্টিস্টের মধ্যে পার্থক্যটা, তো যদি একদম উপর থেকে দেখেন তাহলে এই পার্থক্যটা আসলে বেশি মনে হবে না, কিন্তু যত ডিপে যেতে থাকবেন তত আসলে পার্থক্যটা একদম সরাসরি আসলে মনে হবে। তো এই পার্থক্যটা আমি আসলে খুব সহজে এক্সপ্লেন করতে পারি স্ট্যাটিস্টিক্স এর ভাষায়। তো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস একদম শুরুর দিকে যদি আমি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসকে যদি আমি ভাগ করি তাহলে দুইটা ভাগে ভাগ হয়। একটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আর একটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। তো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করে কারা? তারা হচ্ছে ডেটা অ্যানালিস্ট। আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করে যারা, তারা হচ্ছে ডেটা সায়েন্টিস্ট। তো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স মানে কি? তো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে যে আপনার কাছে এক্সিস্টিং ডেটা আছে এন্ড ওই এক্সিস্টিং ডেটাটাকে আপনি ডিফারেন্ট টাইপ অফ অ্যানালাইসিস করে ওইটাকে আপনি রিপোর্টে শো করতেছেন। এন্ড যেটা ধরেন কোম্পানির ম্যানেজার যারা আছে বা কোম্পানির বস লেভেলে যারা আছে তারা ওইটা দেখে তারা তাদের কোম্পানির ব্যাপারে ডিসিশন মেকিং করতে পারবে। তো এতটুকু কাজ হচ্ছে ডেটা অ্যানালিস্টদের। আর অথবা এতটুকু কাজকে আসলে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর আন্ডারে আমরা ফেলতে পারতেছি। বাট ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এ যাওয়ার পরে আসলে জিনিসটা আসলে একদম ডিফারেন্ট হয়ে যায়। তো ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এ যাওয়ার পর জিনিসটা হয়ে যায় প্রেডিকশন বেসড। অর্থাৎ আমার এক্সিস্টিং ডেটা আছে, তো এই ডেটাটাকে ইউজ করে আমি কি করতে চাচ্ছি, আমি হচ্ছে ফিউচার প্রেডিক্ট করতে চাচ্ছি, বা আমরা তখন প্রেডিক্টিভ অ্যানালিটিক্সে চলে যাচ্ছি। আমরা এই ফিউচার প্রেডিক্ট করতে বা ফিউচারে কি ধরনের হইতে পারে আমার ডেটার প্যাটার্নটা বা আমার কাজের প্যাটার্নটা, তো এই ধরনের অ্যানালাইসিস করতে গিয়ে আমার এখানে মেশিন লার্নিং এর ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালগোরিদম আসলে আমাকে এখানে অ্যাপ্লাই করা লাগতেছে। এখন এই যে ডিফারেন্ট ডিফারেন্ট মেশিন লার্নিং অ্যালগোরিদম এগুলো কোথা থেকে আসতেছে? তো এগুলোর ফাউন্ডেশন কিন্তু স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল নলেজের উপর, বা ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্যাটিস্টিশিয়ানসরা বা ডিফারেন্ট ডিফারেন্ট সায়েন্টিস্টরা তারা আসলে এইসব মেশিন লার্নিং অ্যালগোরিদম জেনারেট করে রাখছেন। এন্ড এটার উপর বেস করে আমরা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্রেডিক্টিভ অ্যানালিটিক্স আমরা আসলে করে করে থাক করতে পারি। ডাটা সায়েন্টিস্টের মেইন কাজই হচ্ছে আহ, কোন পরিস্থিতিতে বা কোন সিনারিওতে কোন অ্যালগোরিদমটা ভালো পারফর্ম করতেছে সেটা ফাইন্ড আউট করা, এন্ড দেন এইটা আহ, পরের জনকে আসলে ফরওয়ার্ড করে দেওয়া। এরপর চলে যায় আরেকটু স্পেশালাইজ সেকশনে, সেটা হচ্ছে এআই এন্ড ডিপ লার্নিং। তো এআই এন্ড ডিপ লার্নিং আসলে খুবই স্পেশালাইজ একটা নিশ বলা যায়। তো নিশ মানে হচ্ছে যে মানে একটা স্পেশাল ক্যাটাগরি। তো এই ক্যাটাগরিতে আসলে মেজরিটি অফ দা ইন্ডাস্ট্রি লিডাররা আসলে মানে কাজ করে, কিন্তু অ্যাপ্লিকেশন কম এখনো।
বাট তারপরও অ্যাপ্লিকেশন কোথায়? অ্যাপ্লিকেশন হচ্ছে আপনার মেগা ইন্ডাস্ট্রিতে, যেমন কার ইন্ডাস্ট্রিতে, এরপর হচ্ছে ডিফারেন্ট সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে, এরপর আমাদের রেগুলার লাইফে আমাদের যেমন অ্যান্ড্রয়েড ফোন, লাইক শুধু যদি শুধু বাংলায় বলি তাহলে হচ্ছে যে মেগা ইন্ডাস্ট্রির মধ্যে এআই এন্ড ডিপ লার্নিং এর অ্যাপ্লিকেশন অনেক বেশি। কিন্তু ধরেন যেগুলা হচ্ছে মোটামুটি পর্যায়ে বা মিডিয়াম সাইজের কোম্পানি, এগুলোর মধ্যে ডেটা সায়েন্স অ্যাপ্লিকেশন পর্যন্তই সীমাবদ্ধ। এন্ড তারা এতটুকুর উপরেই আসলে তারা তাদের ডিসিশন মেকিং করতে পারতেছে, তারা তাদের বিজনেসকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারতেছে, এন্ড ডিফারেন্ট টাইপ অফ ডিসিশন মেকিং আসলে করতে পারতেছে। এরপর আরেকটা রোল আছে, সেটা হচ্ছে যে ম্যানেজারিয়াল রোল বা স্ট্র্যাটেজিক্যাল রোল। তো এই রোল নিয়ে আসলে বেশি কথাবার্তা বলবো না, কারণ এই রোলটা হচ্ছে বা এই রোলে পৌঁছাইতে হইলে আপনাকে বেশ কিছু বছর আগে ডেটা অ্যানালিস্ট অথবা সায়েন্টিস্ট হিসেবে কাজ করতে হয়। এরপর আপনি ওই রোলের মধ্যে আসলে যাইতে পারবেন। তো এগুলা হচ্ছে যে জেনারেলি লাইক প্রজেক্ট লিড হিসেবে কাজ করা বা প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করা বা ওই টাইপের রোল আসলে আমি এখানে বুঝাইতেছি। সো আমি এখন আপনাদের কাছে চলে যাই। সো একজন হাত তুলছেন, সো প্লিজ যদি কারো কোনো কোশ্চেন থাকে সো ফার কোশ্চেন করতে পারেন। যদি কারো কোনো কোশ্চেন না থাকে বা যদি কোশ্চেন থাকে, ও আচ্ছা দেখতে পারতেছি কোশ্চেন। ডিএসএমএল এর কোনো স্পেশালাইজেশন নিয়ে কথা বলা হবে কি এই কোর্সে? কম্পিউটার ভিশন। আচ্ছা, আম, না আমাদের এই কোর্সটা আমরা হচ্ছি মেশিন লার্নিং পর্যন্ত রাখছি, অর্থাৎ আমরা এখানে সুপারভাইজ মেশিন লার্নিং, আনসুপারভাইজ মেশিন লার্নিং, এরপর এই মেশিন লার্নিং এর যে প্রজেক্ট আমরা করব এই প্রজেক্টে কিভাবে আমরা ডিপ্লয় করতে পারি, অর্থাৎ ডিপ্লয়মেন্ট পর্যন্ত আমরা এখানে রাখতেছি। আমরা আসলে স্পেশালাইজেশন যেমন ডিপ লার্নিং বা মেশিন লার্নিং আমরা ফোকাস করি নাই। আমি একটা কাইন্ডলি প্রশ্ন মাইকটা করতে মিউট করবেন। আচ্ছা, আম, তো যেটা বলতেছিলাম যে আমাদের এই প্রোগ্রামে আমরা আসলে ডিপ লার্নিং বা এআই এর দিকে আসলে আমরা যাইতেছি না, আমরা মেশিন লার্নিং পর্যন্তই রাখছি। এন্ড ওইটা ডিপ্লয়মেন্ট পর্যন্ত আমরা আসলে ওইটা আমরা শো করতেছি। এরপর সিএনএন নিয়ে একটু জানতে চাচ্ছিলাম এটা কিভাবে কাজ করে। তো সিএনএন আসলে আপনার ডিপ লার্নিং এর আন্ডারে পড়ছে, ডিপ লার্নিং ক্যাটাগরি আন্ডারে। এন্ড এটা আসলে বেসিক্যালি নিউরাল নেটওয়ার্ক ওই ধরনের অ্যানালাইসিস নিয়ে আসলে কাজ করে। তো একটু জটিল জিনিসটা, এন্ড একটু ব্রড আলোচনা। সো এট দ্য মোমেন্ট আসলে ওই আলোচনা যেতে চাইতেছি না। বাট যদি আপনি সিএনএন সম্পর্কে যদি ভালো করে জানতে চান, তাহলে ইউটিউবের মধ্যে ক্যাম্পাস এক্স নামে একটা চ্যানেল আছে। সো উনি আসলে ডিপ লার্নিং রিলেটেড অনেক ভালো ভালো কন্টেন্ট আসলে বানায় থাকে। সো আপনি ওনার বেশ কিছু কন্টেন্ট দেখতে পারেন, তাহলে অলমোস্ট সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও কোড বেসিক্স নামে একটা চ্যানেল আছে, ওই চ্যানেলটাও ফলো করতে পারেন। এরপর ডাটা সায়েন্টিস্ট ডেটা অ্যানালিস্টের মধ্যে ডিফারেন্সটা বুঝি নাই। তো ডাটা অ্যানালিস্ট আর সায়েন্টিস্টের মধ্যে মেইন ডিফারেন্সটা হচ্ছে, অ্যানালিস্টরা আমরা কি করি, আমরা হচ্ছে এক্সিস্টিং যে ডেটা আছে জাস্ট ওইটাই আমরা প্রেজেন্ট করি আমাদের বসদের কাছে, এন্ড বস ওইটার উপর ডিসিশন মেক করে তার কোম্পানি। আর ডেটা সায়েন্টিস্টরা কি করে, এক্সিস্টিং ডেটাটা ইউজ করে একটু প্রেডিক্টিভ অ্যানালিটিক্স করে, অর্থাৎ একটু ফিউচার প্রেডিকশন টাইপের অ্যানালাইসিস করে, এন্ড দেন ওইটা বসের কাছে প্রেজেন্ট করে, এন্ড দেন বস ওইটার উপর বেস করে ডিফারেন্ট টাইপ অফ ডিসিশন মেকিং করে। একদম মানে জেনারেলাইজ করে আমি আসলে এক্সপ্লেন করলাম। এরপর কোর্স মডিউলটা ডিসক্রাইব করবেন, ইয়েস অবশ্যই। আমি আমাদের ক্লাস আরো বেশ কিছু স্লাইড বাকি আছে, তো ওইগুলার পরে আমি দেখাই দিব আমাদের ফুল কোর্সের সিলেবাসটা, এন্ড ওইটা আসলে দিয়েও দিব কি এর মধ্যে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে। কোর্স শেষে এমএল এআই ইঞ্জিনিয়ার এর একটা সলিড ফাউন্ডেশন তৈরি করতে পারবো, ইয়েস। সো আমাদের এই মেইন কোর্সের মানে আমার এজ এ ইনস্ট্রাক্টর, আমি এই এই মেইন কোর্সটা এমন ভাবে আসলে সাজাইছি যেন কোর্সটা শেষ করার পর আপনারা নিজেরাই আসলে বাকি যেসব স্পেশালাইজ জিনিসগুলো আছে ওইগুলো আসলে ফাইন্ড আউট করতে পারবেন, ওইগুলো আসলে নিজেরা আসলে শিখতে পারবেন। সো আমি কোর্সটা আসলে এমন ভাবে আসলে বানাইছি বা রেডি করছি।
অ্যান্ড অলরেডি আমার ফার্স্ট ব্যাচ ওয়াজ ভেরি মাচ সাকসেসফুল, অ্যান্ড আলহামদুলিল্লাহ এখানে অনেকেই বেশ ভালো জায়গাতে আছেন, পড়াশোনা করতেছেন, অ্যান্ড অনেকেই মোটামুটি ভালো জবও পাইছেন। এরপর সাজেশন চ্যানেলের নাম চ্যাটে লিখে দিলে ভালো হতো। হ্যাঁ, ইনশাল্লাহ আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ এর মধ্যে লিখে দিব, সমস্যা নেই। কিভাবে প্রেজেন্ট করা হয় ডেটাগুলো? তো ডেটাগুলো প্রেজেন্ট করার জন্য আমরা পাইথন নোটবুক ইউজ করতে পারি। এটা আমাদের ভিএস কোডে হইতে পারে, জুপিটার নোটবুক হইতে পারে, গুগল কলাব হইতে পারে। আবার এজ এ অ্যানালিস্ট আমরা তখন কি করি, আমরা হচ্ছে একদম রিপোর্টিং টুল ইউজ করি, বিজনেস বিআই রিপোর্টিং টুল, যেমন পাওয়ার বিআই, টেবলু। তো এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, রিপোর্ট বানাইতে পারি, আর নয়টা ডিরেক্ট আমরা শোকেস করতে পারি। এরপর এক্সপিরিয়েন্স ছাড়া কি রিমোট জব পাওয়া পসিবল? যদি আপনি ফ্রিল্যান্স মার্কেট প্লেসের কথা বলেন তাহলে পসিবল, বাট যদি আপনি ইন্ডাস্ট্রিয়াল রিমোট জবের ব্যাপারে কথা বলেন তাহলে এ বিট টাফ। ম্যাথের কোনো প্রিরিকুইজিট আছে কি এই কোর্সের জন্য? না, আমার এই কোর্সের জন্য জাস্ট বেসিক ম্যাথমেটিক্স আপনারা জানলেই হবে। লাইক একদম অ্যাডভান্সড ক্যালকুলাস মাস্টার হইতে হবে নট নেসেসারি। ওকে, কেমিস্ট্রি ফিল্ডের হয় এই ট্র্যাকে। ওকে, আসলে ডেটা ইন্ডাস্ট্রির জন্য আসলে ব্যাকগ্রাউন্ড ম্যাটার করতেছে না। এটা হচ্ছে দ্য মেইন বেনিফিট অফ কামিং টু দিস লাইক ইন্ডাস্ট্রি বা ডেটা ইন্ডাস্ট্রি। এখানে আসলে ব্যাকগ্রাউন্ড ম্যাটার করতেছে না। আপনাকে যেটা করতে হবে, আপনার নিজ থেকে ভালো করে নিজেকে তৈরি করতে হবে, এন্ড দেন ভালো করে প্রজেক্ট বানাইতে হবে, নিজের একটা পোর্টফোলিও দাঁড় করাইতে হবে। এরপর আহ, আপনি জবগুলোতে অ্যাপ্লাই করবেন, ইন্টারভিউ পর্যন্ত যাবেন, ইন্টারভিউ স্টেপস গুলো আপনি পার করবেন এন্ড জবটা পাবেন। সো ইন দ্যাট সেন্স এটা একটা আসলে হিউজ প্লাস পয়েন্ট। অনেক কোয়েশ্চেন্স। এআই ফর বিজনেস গ্রোথের আমি একজন ট্রেনার, বাংলাদেশ কর্পোরেট জগতে এই কোর্স আমাকে কিভাবে বেনিফিট দেবে? সো ভাইয়া, আই থিঙ্ক আপনি দেখেন এই ফুল ওয়েবিনারটা, এরপর আমাদের সিলেবাস মডিউল আমি একদম ডিটেইলস যেটা ওইটা আমি প্রোভাইড করে দিব। সো আফটার দ্যাট আই থিঙ্ক ইউ ক্যান লাইক ক্রস চেক উইথ ইয়োর গোলস অ্যান্ড উইথ আওয়ার গোলস। এরপর যদি দেখেন এটা আপনাদেরকে বেনিফিট দিতেছে, প্লিজ জয়েন আস। জুপিটার নোটবুক, ইয়েস, এটা আমরা ক্লাসে আলোচনা করব। নন সিএসি ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, তো আমি এই প্রশ্ন তো আগে আনসার করছি যে ব্যাকগ্রাউন্ড এখানে মানে ম্যান্ডেটরি না। অল ইউ নিড হচ্ছে আপনার একটা উইল পাওয়ার, আপনাকে সময় দিতে হবে ডেডিকেটেডলি, তাহলে এই ডেটা ইন্ডাস্ট্রিতে আসলে আপনি সার্ভাইভ করতে পারবেন। ইয়েস, পাইথন দিয়ে সবকিছু করা হবে, আর এর বেসিক কভার করা হবে, লাইক আর প্রোগ্রামিং, আর দিয়ে ডাটা ভিজুয়ালাইজেশন। বাট পাইথন ইজ আওয়ার লাইক মেইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথন দিয়ে আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করবো, আমরা মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলো অ্যাপ্লাই করা শিখবো। এন্ড আমরা শুধুমাত্র একটা দুইটা ডেটা সেট নিয়ে কাজ করবো না, আমরা অনেকগুলা বা মাল্টিপল ডেটা সেট নিয়ে আসলে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করবো। এই প্রসেসগুলো অটোমেটেড হওয়ার চান্স নাই পাওয়ার বিআই দিয়ে? নট রিয়েলি, নট রিয়েলি অটোমেটেড। পাওয়ার বিআই দিয়ে যে কাজটা করা হয় এইটাই কিন্তু অটোমেশন করা হইতেছে। ওকে, এন্ড এটা এই প্রশ্ন উত্তর দিতে হলে আসলে অনেক লম্বা একটা ডিসকাশন আমরা আসলে করতে পারবো। সো আজকে থাক, বাট বাট যদি একদম স্ট্রেট ফরওয়ার্ড আনসার দিই তাহলে হচ্ছে যে না, এআই দিয়ে অটোমেট করা আসলে চান্স নাই। ডিপ লার্নিং বা জেনারেটিভ কোন স্টেপস? ইয়েস ইয়েস, আই উইল অফ কোর্স প্রোভাইড দ্য নেসেসারি, কি বলে, নেসেসারি স্টেপস। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে কন্টিনিউ করি, আমরা এরপরে আবার কিউএনএ তে ফিরে যাব। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ। আই থিঙ্ক সবাই অনেক ইন্টারেস্ট ফিল করতেছেন, এই জন্য অনেকগুলো কোয়েশ্চেন আসতেছেন। বাট প্লিজ স্টে উইথ মি, ইনশাল্লাহ আপনাদের সব কোয়েশ্চেন আরো সুন্দর করে সাজেস্ট করব বা সুন্দর করে আনসার দিতে পারবো। তো এরপর ডাটা সায়েন্স রোলস এর পর আমরা চলে যাচ্ছি যে হোয়াই সো মেনি রোলস। তো এটার আনসার একটু আগে দিয়ে দিছি। ওকে, তো এখন যে এতগুলা রোল এন্ড দেন এত পড়াশোনা, তো আসলে কোন কোন ইন্ডাস্ট্রিতে আসলে এই রোল গুলো আসলে হায়ার করতেছে? তো অনেক ইন্ডাস্ট্রিতে আসলে হায়ার করতেছে, বাট আমি যদি কিছু ইন্ডাস্ট্রির নাম বলি যেগুলোতে বেশি হায়ার হয় বা যেগুলোতে ডাটা ডাটা কাজের জন্য বেশি ইম্প্যাক্ট, সেগুলো হচ্ছে প্রথম হচ্ছে একাডেমিয়া। তো একাডেমিয়া কি? একাডেমিয়া মানে হচ্ছে যে রিসার্চ ইন্ডাস্ট্রি, অর্থাৎ আপনি জাস্ট পড়া মানে রিসার্চ পেপার জেনারেট করবেন, আপনি সুপারভাইজারদের সাথে কাজ করবেন বা ভালো ভালো প্রফেসরদের সাথে কাজ করবেন। সো এই ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক ভালো কাজ হয়। এই ইন্ডাস্ট্রিতে কিন্তু রিওয়ার্ডও আসলে অনেক বেশি, রিওয়ার্ডের সাথে সাথে রেসপেক্টও আসলে অনেক বেশি। এরপর হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি।
তো আমি আমার আগে যে কোম্পানিতে কাজ করতাম ইসাইটিং টেকনোলজি বাংলাদেশ, তো আমরা আসলে ডাটা সায়েন্স রিলেটেড সার্ভিস প্রোভাইড করতাম হেলথ কেয়ার ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে। তো এখানে কিভাবে কাজ হয় না, আমরা আসলে সার্ভে ডেটা নিয়ে কাজ করতাম, এন্ড সার্ভে ডেটার উপর আমরা প্রেডিক্টিভ অ্যানালিটিক্স করতাম, এন্ড আমরা আমাদের যেসব ক্লায়েন্ট ছিল তাদেরকে আসলে আমরা মানে একটা প্রেডিকশন বেসড অ্যানালাইসিস করে তাদেরকে বলতে পারতাম যে কোন জায়গায় তাদের আসলে ঘাটতি হইতেছে, তাদের আসলে কোন জায়গায় ফোকাস দেওয়া উচিত, এন্ড কোন জায়গাতে তাদের বিজনেস ড্রপ করতেছে। সো অল টাইপস অফ ইনফরমেশন। সো ওই সেন্স থেকে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে you can say the second most influence of data science and all other stuffs. For insurance industry, like general insurance, for life insurance, for different car insurance and all other stuffs, insurance industry তেও ডাটা সায়েন্সের ইম্প্যাক্ট অনেক বেশি। এরপর আমার কারেন্ট কোম্পানিতে আমরা অয়েল এন্ড গ্যাস ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করি, বিজনেস ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করি, এন্ড মেনি আদার থিংস। তো যেহেতু ডেটা সায়েন্স এন্ড বিজনেস কিন্তু আসলে খুবই ওভারল্যাপিং দুইটা ইন্ডাস্ট্রি, বিজনেস নলেজটা আমাদের কোন সময় লাগে, স্পেশালি ডিসিশন মেক করার সময় আসলে বিজনেস নলেজটা দরকার পড়ে। সো সামটাইমস ডেটা অ্যানালিস্টের মধ্যে এমন ক্যান্ডিডেট খোঁজা হয় বা এমন ক্যান্ডিডেট রাখা হয় যারা আসলে ওই ডিসিশন মেকিং এর ক্যাপাবিলিটি আসলে রাখতে পারে, বা লিস্ট সাজেশন করতে পারে যে আমরা আসলে এই ধরনের মানে আমার কাছে এই রিপোর্ট আছে, রিপোর্ট দেখে আমরা বুঝতে পারতেছি যে আমরা এই ধরনের যদি ডিসিশন মেক করি তাহলে আমার কোম্পানির গ্রোথ এরকম হবে, অথবা আমার মানে ডিগ্রোথ হবে। সো ইন দ্যাট সেন্স বিজনেস নলেজটা আসলে অনেক কাজে দেয়। ওকে, এরপর আমরা একটু চলে আসি যে তাহলে কিভাবে মানে ভালোভাবে প্রিপেয়ার হওয়া যায়, বা কোন কোন জিনিস আসলে দরকার পড়তেছে কোন কোন রোল ওয়াইজ। তো এখানে আমি একটা ম্যাট্রিক্স আমি এখানে সাজায় রাখছি, এন্ড আমি এখানে বেসিক্যালি স্কোরিং দিয়ে রাখছি। সো ম্যাক্স স্কোর হচ্ছে 5, এর মধ্যে কতটুকু আসলে আমার জানা দরকার পড়তেছে। তো প্রথম রোল আমার হচ্ছে ডাটা ইঞ্জিনিয়ার। তো ডাটা ইঞ্জিনিয়ার হইতে হলে আমার মেইন ফোকাস থাকতে হবে টেকনিক্যাল টুলস এর দিকে বা টেকনিক্যাল নলেজের দিকে, যেমন আমার পাইথন অথবা আর যে কোনো একটা, বাট মেইন প্রেফারেন্স দেওয়া হয় পাইথনের দিকে। সো এইটার নলেজ সবচেয়ে বেশি থাকতে হবে, অ্যারাউন্ড 4-5 লেভেলে থাকতে হবে। এরপর এসকিউএল অথবা পাইস্পার্ক অথবা স্পার্ক, এই ধরনের নলেজ আসলে থাকতে হবে অনেক বেশি, 4-5 স্কেলের। এরপর ডাটা ভিজুয়ালাইজেশন টুল বা বিআই রিপোর্টিং টুল যেমন পাওয়ার বিআই অথবা ট্যাবলু, তো এগুলোর নলেজ এত বেশি দরকার পড়ে না ডাটা ইঞ্জিনিয়ারদের, বা একটা বেসিক বা ফান্ডামেন্টাল নলেজ থাকা আসলে বেটার ডাটা ইঞ্জিনিয়ারদের জন্য। এরপর ডাটা ক্লিনিং এর ডিফারেন্ট মেথোডোলজিস, ডিফারেন্ট টেকনিক্স, তো এগুলো আসলে মানে মাস্ট জানা থাকতে হবে ডাটা ইঞ্জিনিয়ার হইতে হলে। সো দেখেন, ডাটা ইঞ্জিনিয়ার হইতে হলে আসলে বেশি জিনিস শিখা লাগতেছে না, কিন্তু যেগুলা জিনিস শেখা লাগতেছে ওগুলা একদম ভালো করে মানে শেখা লাগতেছে। এন্ড ডাটা ইঞ্জিনিয়ারিং এর ভ্যালুটা আসলে এই জন্য অনেক বেশি। এরপর আমরা চলে যাচ্ছি ডাটা অ্যানালিস্টের মধ্যে। তো ডাটা অ্যানালিস্ট হইতে হলে টাকা যা আমার উঠেছে জানি দিয়েছি 2000 তেল আসছিল 1000 দিয়ে বাজার করলাম 1000 তোমার কাইন্ডলি একটু মাইকটা মিউট করবেন প্লিজ। আমি কি কইতাম গো এক্সকিউজ মি, কাইন্ডলি মাইকটা মিউট করবেন। হ্যালো, সরি 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 আই উইশ আসলে আমার কাছে ওই পাওয়ারটা নাই, ওই পাওয়ারটা আসলে আমাদের কোঅর্ডিনেটরের কাছে আছে, বাট আই থিংক উনি নাই এই জন্য। বাইরে চাপতে চালু হয়ে গেছে ওকে, তো আমরা ডিফারেন্ট রোলস এন্ড স্কিলস নিয়ে আলোচনা করতেছিলাম। তো এখন আমরা চলে আসতেছি ডাটা অ্যানালিস্টের মধ্যে। তো ডাটা অ্যানালিস্টে ভালো করতে হলে আমার অবশ্যই ম্যাথস এন্ড স্ট্যাটস এ একটা বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেলের একটা নলেজ দরকার পড়ে। সো এমন না যে একদম মাস্টার মাইন্ড হইতে হবে ম্যাথমেটিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স এর মধ্যে, বাট যদি একটা ভালো পজিশনে যাইতে চাই তাহলে একটা বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত নলেজ আসলে আমার দরকার পড়বে। এরপর প্রোগ্রামিং নলেজ। তো প্রোগ্রামিং নলেজও সেম এগেইন, বেসিক প্রোগ্রামিং নলেজ থাকলেই আসলে আমার ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ চলে যেতেছে। কিন্তু ডাটা অ্যানালিস্ট হিসেবে আমার
ডাটাবেস নলেজ কিংবা এসকিউএল এর নলেজটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ যদিও ডেটা ইঞ্জিনিয়াররা আমাদের কি করতেছে, ক্লিন ডাটা প্রোভাইড করে দিতেছে ডাটাবেসের মধ্যে, কিন্তু তারপরও ওই ক্লিন ডাটাটাকেও আমাদেরকে আরেকটু আসলে ক্লিন করতে হয় বা আরেকটু ট্রান্সফর্ম করতে হয় আমাদের যে কোয়েশ্চেন বা যে প্রবলেম নিয়ে আমরা আসলে কাজ করতেছি ওই প্রবলেম অনুযায়ী ডেটাটাকে মানে ম্যানিপুলেট করে নিতে হয় বা ট্রান্সফরমেশন করে নিতে হয়। তো এই যে ট্রান্সফরমেশন করতে নিয়ে যাওয়ার যে ধাপটা, তো এই ধাপটা পাড়ি দিতে হলে অবশ্যই আমাদেরকে এসকিউএল জানা থাকতে হবে। তো এখানে স্পার্ক আসলে এত দরকার পড়ে না। স্পার্ক আসলে দরকার পড়ে যে সময় আমরা লাইক বিগ ডাটা আর্কিটেকচার যে সময় কাজ করতেছি, ওই সময় আসলে স্পার্ক নিয়ে আমাদের কাজ করা লাগে। এন্ড স্পার্কটা একটু নিশ বা একটু স্পেশাল টাইপের প্রোডাক্ট, এন্ড এইটা নিয়ে আসলে বিগিনারদের মানে বা ফ্রেশারদের আসলে তেমন ওয়ারি হওয়া আসলে লাগবে না। এরপর চলে আসতেছি আমরা আমাদের বিআই রিপোর্টিং টুল, যেমন পাওয়ার বিআই অথবা ট্যাবলু, যে কোনো একটা। তো বিআই রিপোর্টিং টুলে অবশ্যই মাস্টার হইতে হবে ডাটা অ্যানালিস্ট হিসেবে কাজ করার জন্য, কারণ ডেটা অ্যানালিস্টদের যদি আমি কাজের কথা বলি তাহলে অ্যারাউন্ড 40 to 50% অফ দ্য কাজ আমাদের এসকিউএল এর মধ্যে করতে হয়, আর বাকি 40 to 50% অফ দ্য ওয়ার্ক আমাদেরকে রিপোর্টটা বানাতে বা ডাটা ভিজুয়ালাইজ করতে আসলে কাজ করতে হয়। এন্ড এইটা আমরা বেশিরভাগ সময় পাওয়ার বিআই দিয়ে করে থাকি অথবা ট্যাবলু দিয়ে করে থাকি। এরপর ডেটা ক্লিনিং। তো ডেটা ক্লিনিং এর যে কনসেপ্টটা, এটা আসলে এসকিউএল এর সাথে আসলে চলে আসতেছে। সো সাপোজ ডেটা ইঞ্জিনিয়ার একটু খারাপ কাজ করলো, তো তাহলে আমার নিচ থেকে একটু ডাটা ক্লিন করতে হবে, একটু বুঝতে হবে যে কোন সময় কোন কলামটা ধরতে হবে বা কলামের টাইপটা প্রোভাইড করতে হবে, কিংবা কিভাবে লাইক মিসিং ডাটা থাকলে ওই মিসিং ডাটাটাকে আমরা ইম্পিউট করতে পারি। সো ওই ধরনের ইনফরমেশন বা ওই ধরনের টেকনিক্স বা নলেজ আসলে জানা থাকতে হবে। এরপর মেশিন লার্নিং। সো একদম বেসিক লেভেলের, অর্থাৎ রিগ্রেশন অ্যানালাইসিস কিংবা ডিফারেন্ট ক্লাসিফিকেশন টাইপ অফ অ্যানালাইসিস এর নলেজ, একদম বেসিক নলেজ থাকলেই ডেটা অ্যানালিস্টের জন্য এনাফ। এন্ড ডিপ লার্নিং আসলে যাওয়া লাগতেছে না ডেটা অ্যানালিস্টের। এরপর ডেটা সায়েন্টিস্ট। তো ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করতে হলে আপনাকে অবশ্যই দ্য মেইন যে জিনিস সেটা হচ্ছে যে ম্যাথমেটিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স। তো এটার আসলে একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। সো মোটামুটি অ্যাডভান্স লেভেলের একটা আন্ডারস্ট্যান্ডিং অবশ্যই থাকতে হবে। তো এর মানে আবারও এই না যে ম্যাথমেটিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স ফুললি মানে মাস্টার করে দেন আসতে হবে, এরকম না। কিন্তু ম্যাথমেটিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স এর কিছু কনসেপ্ট আছে, তো ওই কনসেপ্ট গুলো একদম ভালো করে আসলে জানা থাকতে হবে। এরপর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন পাইথন অথবা আর, তো যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে লাইক ইন্টারমিডিয়েট পর্যন্ত জানা থাকতে হবে। এখন এই জিনিসটা আরেকটু আমি সিম্পলিফাই করে বলতে পারি। এট দ্য মোমেন্ট আমরা কি করি, আমরা ডিফারেন্ট এআই চ্যাটবটের হেল্প নিয়ে থাকি, চ্যাট জিপিটি অথবা কি বলে জেমিনাই আছে অথবা ক্লাউড আছে। তো অ্যাটলিস্ট এমন প্রফিসিয়েন্সি আমার দরকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে, যেন আমি চ্যাট জিপিটি কে কি লিখতেছি বা কি কন্টেক্সট প্রোভাইড করতেছি, এন্ড চ্যাট জিপিটি আমাকে যে আনসারটা প্রোভাইড করতেছে কোড রিলেটেড আনসার, ওটা যেন আমি বুঝতে পারি এন্ড ওটা যেন আমি এডিট করতে পারি। তো এতটুকু ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা আসলে আমাদের দরকার। এরপর চলে আসতেছি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের নলেজ। সরি, সো ডাটা সায়েন্টিস্ট হিসেবে স্পার্কের নলেজ আমি আবার বলতেছি ইনিশিয়ালি দরকার পড়তেছে না, আনলেস ইউ আর ওয়ার্কিং ইন দ্য বিগ ডাটা আর্কিটেকচার। বাট মেজরিটি অফ দ্য কোম্পানি আমরা এসকিউএল এই থাকি। সো এসকিউএল এর একটা ফান্ডামেন্টাল নলেজ আসলে আমার দরকার পড়বে ডাটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করতে হলে। তো কেমন ফান্ডামেন্টাল নলেজ? কারণ দেখেন, এজ এ ডাটা সায়েন্টিস্ট আপনি মেইনলি অ্যালগোরিদম গুলা ফিট করবেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, পাইথন অথবা আর দিয়ে। তো আপনাকে এটলিস্ট ডাটাবেস থেকে কিভাবে আমরা পাইথনের মধ্যে ডেটাটা লোড করতে পারি ডিরেক্ট ডেটাবেস থেকে, আবার কিভাবে আবার পাইথন থেকে ডিরেক্ট ডেটাবেসের মধ্যে ডাটাটা আবার রাইট করতে পারি, তো এটলিস্ট এতটুকু আসলে জানা থাকতে হবে বা এই ফান্ডামেন্টাল নলেজটা। সো এই জন্য বেশি কিছু জানা লাগতেছে না, জাস্ট একদম বেসিক নলেজ থাকলেই আসলে হইতেছে। এরপর ডেটা সায়েন্টিস্টদের আসলে ইন জেনারেল বিআই রিপোর্টিং টুল নিয়ে তেমন নড়াচড়া করা লাগে না বা কাজ করা লাগে না, বাট একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং বা নলেজ থাকা আসলে বেটার। তো সেম গোজ ফর দ্য ডাটা ক্লিনিং। এরপর আসতেছি মেশিন লার্নিং। তো অবশ্যই যে সময় এজ এ ডেটা সায়েন্টিস্ট আপনার ম্যাথস এন্ড স্ট্যাটিস্টিক্স এর নলেজটা ভালো থাকবে, অটোমেটিক্যালি আপনার মেশিন লার্নিং এর নলেজটাও আসলে মানে ভালো থাকবে। কারণ হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর লাইক হাফ অফ দ্য থিংস অ্যাকচুয়ালি মেশিন লার্নিং কভার করে থাকে। এন্ড যদি আপনি আরেকটু সামনে যান,
তখন আসলে একদম স্পেসিফিক মেশিন লার্নিং অ্যালগরিদম নিয়ে আপনার আলোচনা করতে হবে বা পড়াশোনা করতে হবে। এন্ড ওইটার জাস্ট এমন না যে একদম হার্ড মাস্টার হইতে হবে, জাস্ট আপনার কনসেপ্ট গুলো ধরতে হবে এন্ড কোন সিনারিওতে কোন অ্যালগরিদম আমি ইউজ করতে পারি ততটুকু পর্যন্ত জানলেই আসলে আমার হয়ে যেতেছে। এরপর ডিপ লার্নিং, এগেইন ডিপ লার্নিং এর জিনিসটা আসলে কমপ্লিটলি অপশনাল ফর ডাটা সায়েন্টিস্ট। যদি আপনি লাইক যে জায়গায় কাজ করতেছেন ওই জায়গাতে যদি তাদের ডিপ লার্নিং রিলেটেড যদি ইমপ্লিমেন্টেশন থাকে, তখন আপনার ডিপ লার্নিং এর ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালগোরিদমস বা জিনিসপত্র শেখা লাগবে। বাট ইন জেনারেল যদি আপনি নিজেকে রেডি করতে চান, তাহলে ডিপ লার্নিং এর একটা ফান্ডামেন্টাল নলেজ থাকলে আপনাকে আসলে অন্য কম্পিটিটর থেকে অনেক সামনে আসলে নিয়ে যাবে। এরপর আমাদের যে ফাইনাল স্টেপ সেটা হচ্ছে এআই ইঞ্জিনিয়ার অথবা ডিপ লার্নিং ইঞ্জিনিয়ার। তো এখন এআই ইঞ্জিনিয়ার এবং ডিপ লার্নিং ইঞ্জিনিয়ার হইতে হলে আপনার বেসিক্যালি ম্যাথমেটিক্স ভালো হইতে হবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভালো হইতে হবে, এসকিউএল এ ভালো হইতে হবে, মেশিন লার্নিং এ ভালো হইতে হবে, এন্ড অবশ্যই যেহেতু এটা এআই ইঞ্জিনিয়ার অথবা ডিপ লার্নিং ইঞ্জিনিয়ার, অবশ্যই অবশ্যই ডিপ লার্নিং আসলে আপনার ভালো হইতে হবে। এরপর স্ট্র্যাটেজি রোলস, মানে যেটা হচ্ছে বেসিক্যালি প্রজেক্ট ম্যানেজার অথবা প্রোডাক্ট ম্যানেজার। তো এই রোলগুলোর জন্য আসলে সবগুলা অর্থাৎ সবগুলা জিনিসেই জাস্ট মিনিমাল বা বেসিক থেকে ইন্টারমিডিয়েট টাইপের একটা নলেজ থাকলেই আপনার হয়ে যেতেছে। বাট এখানের বা এই রোলগুলোতে চাকরি করতে হলে কন্ডিশনটা হচ্ছে আপনাকে আপনার কেরিয়ারের 4 থেকে 5 বছর মিনিমাম এই যে কোনো একটা রোলে কাজ করতে হবে। এরপর আপনি এই রোলগুলোতে আরামসে কাজ করতে পারবেন। অর্থাৎ যদি আপনি ধরেন আর আপনার ভালো লাগতেছে না মানে ডেইলি ডেইলি নতুন নতুন জিনিস শিখতে, আপনি জাস্ট প্রজেক্ট ম্যানেজ করতে চান, জাস্ট একটা স্টেবল বা আপনি যদি কমফোর্ট জোনে চলে যেতে চান, তাহলে এই রোলগুলোকে আপনি 4-5 বছর পর টার্গেট করতে পারেন। তো এই ছিল রোলস ভার্সেস স্কিল ম্যাট্রিক্স, অর্থাৎ কোন রোলগুলোর জন্য কিভাবে কোন স্কিল ওয়াইজ আমরা ধরে রেডি হইতে পারি। তো এখন আমরা চলে আসি যে আম, লাভ কি, মানে এত এত রুলস এরপর এত পড়াশোনা মানে কিন্তু আমরা আসলে দিন শেষে ভাবি যে আমার ফায়দাটা কি। তো ফায়দাটা হইতেছে যে এইসব মানে জবের দেশে হোক আবার বিদেশে হোক, পেমেন্ট আলহামদুলিল্লাহ ভালো। এন্ড পেমেন্ট ভালো হওয়ার সাথে সাথে ইয়ারলি ইনক্রিমেন্টটাও ভালো। আবার নিজের কেরিয়ারের যে গ্রোথ ওইটাও ভালো। সো তিনটা সাইড থেকে আসলে ভালো। এন্ড এটা হচ্ছে আপনার রিওয়ার্ড। আপনি যদি দেশের বাইরে কোন একটা জায়গায় যদি একটা জব যদি ম্যানেজ করে ফেলতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনার বাকি জীবন আর তেমন কিছু নিয়ে আসলে চিন্তা করা লাগতেছে না। কিন্তু এই যে এই জব ম্যানেজ করতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে মাস্টার হইতে হবে আপনার কাজের, বা আপনি যে কাজ করতেছেন ডেটা রিলেটেড ওই কাজে আসলে বেশি ভালো করে পারতে হবে। তো এটাই হচ্ছে একমাত্র ক্রাইটেরিয়া, এন্ড ওই ক্রাইটেরিয়াটা ফুলফিল করা একটু কঠিন। এখন আপনারা বলতে পারেন এখন মুদ্রার যেরকম বা কয়েনের যেরকম দুইটা সাইড থাকে, সবকিছুরই আসলে দুইটা সাইড থাকে। সো এখানে ডেমেরিটটা কি? তো এই ইন্ডাস্ট্রি ডেমেরিট যেটা, এটা আসলে আমি ডেমেরিট বলবো না, বাট অনেকের জন্য আসলে একটু ডেমেরিট টাইপেরও হইতে পারে। সেটা হচ্ছে যে কন্টিনিউয়াসলি আপডেট সম্পর্কে অবহিত থাকতে হবে। অর্থাৎ ইন্ডাস্ট্রিতে নতুন কি হইতেছে বা নতুন কোন টেকনোলজি আসতেছে বা নতুন টেকনোলজি কি ধরনের ফাংশনালিটি আমাকে প্রোভাইড করতেছে, তো এই ধরনের আপডেটের সাথে আসলে আপনি থাকতে হবে। এন্ড যদি দরকার পড়ে আপনাকে ওই আপডেটটাকে অ্যাকসেপ্ট করতে হবে। অর্থাৎ আপনি আবার নতুন করে ওই নতুন যে টুলসটা এসে পুরো ইন্ডাস্ট্রি একদম মানে মাথায় দিতেছে বা ইন্ডাস্ট্রি একদম নড়বড়ে করে দিতেছে, ওই টুলসটাকে আসলে আপনাকে শিখে নিতে হবে। সো একটা কন্টিনিউয়াস লার্নিং প্রসেসের মধ্যে আসলে আপনাকে যাইতে হবে। সো ইন দ্যাট সেন্স আমি পার্সোনালি এটাকে আসলে ডেমেরিট হিসেবে নেই না, বাট অনেককেই আমি দেখছি যে এই জিনিসটা আসলে পছন্দ করে না। অর্থাৎ মানে জব পাওয়ার পর আবার যে লার্নিং এর ব্যাপারটা ওইটা আবার অনেকের মধ্যে আসলে আসে না। সো ওই সেন্স থেকে আমি আসলে এটাকে একটা ডেমেরিট বলতেছি। তো এখন আমরা চলে যেতে পারি যে ওকে বুঝলাম ডিফারেন্ট ডিফারেন্ট রোলস, ডিফারেন্ট ডিফারেন্ট পড়াশোনা, কিন্তু আসলে শুরুটা করব কিভাবে? তো আমরা আহ, এখন মানে আমি আসলে একটা উইকলি স্টাডি প্ল্যান আপনাদের জন্য রেডি করছি, যেটা এট দ্য মোমেন্ট আমি এখন গো থ্রু করব। তো উইক 0 অর্থাৎ স্টার্টিং, তো স্টার্টিং এর মধ্যে হচ্ছে বা প্রথম উইক যেটা সেটা হচ্ছে বেসিক্যালি একটা রিসার্চ উইক। অর্থাৎ আপনাকে এখানে রিসার্চ করতে হবে যে আপনি কার কাছ থেকে শিখবেন বা কোন ইউটিউব প্ল্যাটফর্ম আপনি সিলেক্ট করবেন অথবা কোন এডটেক প্ল্যাটফর্ম সিলেক্ট করবেন, যেটা থেকে আপনি একটা ভালো শিক্ষা পাইতে পারেন বা একটা ভালো আসলে ভ্যালু ফর মানি আসলে আপনি পাইতে পারেন। তো এটা নিয়ে আপনাকে নিজ থেকে
রিসার্চ করতে হবে। এরপর এখানে কিন্তু অনেক ধরনের স্ক্যাম আছে, লাইক অনেকে বলে যে 3 দিনের একটা ওয়ার্কশপ করবে, 3 দিনের ওয়ার্কশপে ফুললি আপনাকে ডাটা অ্যানালিস্ট করে ফেলবে, বা একদিনের একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করবে, একদিনের ওয়ার্কশপে ফুললি আপনাকে পাওয়ার বিআই শিখিয়ে ফেলবে অথবা পাইথন শিখিয়ে ফেলবে। তো এই ধরনের জিনিস থেকে আপনি একটু নিজেকে বাঁচায় থাকতে হবে। কারণ দেখেন, বাইরের দেশে ইউনিভার্সিটিতে ফুল ডেটা সায়েন্সের উপর মাস্টার্স প্রোগ্রাম হয়। মাস্টার্স প্রোগ্রাম জেনারেলি 2 বছর পর্যন্ত হয়। তো যেখানে ইউনিভার্সিটি গুলা 2 বছর পর্যন্ত একটা সেম জিনিস শিখাইতেছে, সেখানে আপনি কিভাবে এক্সপেক্ট করেন একটা নর্মাল মানুষ সে আপনাকে একদিনে পাইথন ফুললি শিখাই ফেলতে পারবে, অথবা পাওয়ার বিআই এর মতো একটা বিআই রিপোর্টিং টুল ফুললি শিখাই ফেলতে পারবে? সো এই ধরনের লাইক স্ক্যাম থেকে আপনারা সচেতন থাকবেন, বা আপনারা একটু সচেতন থাকার চেষ্টা করবেন। এরপর হচ্ছে পরের উইকে কি করবেন। তো যদি আমরা, আচ্ছা এটা আমি কি করি, ওকে। তো যেহেতু আমরা এট দ্য মোমেন্ট ডাটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং নিয়ে আমরা কথাবার্তা বলতেছি, তো অবশ্যই আমাদেরকে প্রথমে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। তো আমরা পাইথন নিয়ে আসলে আলোচনা করব, যে অর্থাৎ আমরা পাইথন শিখতে হবে প্রথমে। তো প্রথম 2 সপ্তাহে পাইথনের বেসিক গুলা শিখতে হবে, যেমন পাইথনের ডিফারেন্ট ডিফারেন্ট সিনট্যাক্স, পাইথনের ডিফারেন্ট ডেটা টাইপস, কিভাবে ভেরিয়েবল কাজ করে সেগুলা। এরপর প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যেই কিছু কমন টপিক থাকে, যেমন হচ্ছে কিভাবে কন্ডিশনাল আমরা ইউজ করতে পারি, কিভাবে লুপ আমরা ইউজ করতে পারি, এরপর কিভাবে আমরা ফাংশন ইউজ করতে পারি। এছাড়াও পাইথনের আন্ডারে ডিফারেন্ট টাইপ অফ ডাটা স্ট্রাকচারস আছে, যেমন লিস্ট, টাপলস, ডিকশনারি, সেটস। তো এগুলা কোনটা কখন ইউজ করা লাগে, একটা একটার মধ্যে ডিফারেন্স গুলা কি, বা কখন বা কোনটা আসলে মেজরিটি অফ দ্য টাইম ইউজ করা লাগে, তো এই ধরনের ইনফরমেশন আসলে আমরা শিখতে হবে। তো এটা হচ্ছে উইক 1 আর 2। এরপর উইক 3 পর আমরা এখন চলে যেতেছি স্পেশালাইজ লাইব্রেরির উপর। কারণ দেখেন, ডাটা সায়েন্স বা মেশিন লার্নিং এর স্টাফ করতে হইলে এমন না যে আমার একদম লাইক র পাইথন ইউজ করে আসলে শেখা লাগবে। সো আমাদের কাছে অলরেডি বেশ কিছু রেডিমেড লাইব্রেরি আছে, যেগুলোর আন্ডারে আসলে খুব সহজ সহজ ফাংশন আছে, যেটা দিয়ে আমরা খুবই কম কোডের মাধ্যমে অনেক বেশি কাজ আসলে আমরা করতে পারি। তো পাইথন দিয়ে ডাটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং জার্নিতে আমরা মেইনলি 3 থেকে 4টা লাইব্রেরি আসলে আমরা লাইক সবসময় ইউজ করে থাকি, যেমন নামপাই, এরপর পান্ডাস, এরপর সিবর্ন, আর একটা হচ্ছে সাইকিটলার্ন। তো এই 4টা লাইব্রেরি আমরা সবসময় ইউজ করে থাকি। তো এই 4টা লাইব্রেরি সম্পর্কে যদি আপনার একটা ইন্টারমিডিয়েট থেকে অ্যাডভান্স লেভেলের যদি এক্সপার্টিস চলে আসে, দেন ইউ আর অ্যাকচুয়ালি ভেরি গুড টু গো টু গেট এ নাইস ডাটা সায়েন্স টাইপ জব। তো নামপাই লাইব্রেরি, তো এটা কি করে, তো নামপাই লাইব্রেরি দিয়ে আমরা আসলে ডিফারেন্ট টাইপ অফ ডেটা রিলেটেড ক্যালকুলেশন করতে পারি। যেমন আমরা ম্যাট্রিক্স বানাইতে পারি, আমরা এরে বানাইতে পারি, আমরা এরেটাকে ডিফারেন্ট টাইপ অফ ম্যানিপুলেশন করতে পারি বা ট্রান্সফরমেশন করতে পারি। তো এখানে এরে ইন্ডেক্সিং আছে, এরে স্লাইসিং আছে। আবার নামপাই ইউজ করে আমরা ডিফারেন্ট স্ট্যাটিস্টিক্যাল ফাংশন, যেমন সাম, এভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম, এগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। সো নামপাই অবশ্যই শিখতে হবে, এন্ড ভেরি মাচ ইম্পর্টেন্ট। এরপর আমরা চলে যেতেছি, আচ্ছা এখানে আমি মিস করছি, নামপাইয়ের সাথে সাথে পান্ডাস শিখতে হবে। তো পান্ডাস কেন শিখতে হবে? পান্ডাস শিখতে হবে আপনার হচ্ছে ডেটা ডেটা অর্থাৎ টেবিল যেটা আছে, তো ডেটা টেবিলটা ম্যানিপুলেশন করার জন্য বা ডেটা টেবিলে ট্রান্সফরমেশন করার জন্য পান্ডাস শিখতে হবে। এরপর চলে আসতেছে সিবর্ন। তো সিবর্ন কেন লাগতেছে? সিবর্ন লাগতেছে হচ্ছে আপনার যে টেবিলটা আপনি ক্রিয়েট করছেন, ওই টেবিল থেকে কিভাবে আপনি ডাটা ভিজুয়ালাইজ করতে পারবেন, অর্থাৎ ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য আপনাকে সিবর্নটা আসলে শিখতে হবে। এইগুলা লাইক বেসিক পাইথন নলেজ শেখার পর আপনাকে একটু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের দিকে আসলে একটু মুভ করতে হবে। তো এখন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসে কি কি শিখতে হবে? তো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, যেমন এভারেজ অর্থাৎ মিন, মিডিয়ান, মোড, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এরপর প্রবাবিলিটি কিছু জিনিসপত্র শিখতে হবে। এরপর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, যেমন হাইপোথিসিস টেস্টিং, অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এরপর কনফিডেন্স ইন্টারভালস, যেটা দিয়ে আমরা আসলে ডিফারেন্ট টাইপ অফ ডিসিশন মেকিং করতে পারি। এরপর ম্যাথমেটিক্স থেকে আসলে আমাদের একদম বেসিক লেভেল থেকে কিভাবে ভেক্টর কাজ করে, কিভাবে ম্যাট্রিক্স নিয়ে কাজ করা যায়, কিভাবে ক্যালকুলাসের ডিফারেন্সিয়াল ক্যালকুলাস কাজ করে, কিভাবে লাইক ইন্টিগ্রাল ক্যালকুলাস কাজ করে। তো এগুলো সম্পর্কে একদম এমন না যে একদম আপনার লাইক মাস্টার হইতে হবে, একটা বেসিক বা ফাউন্ডেশনাল নলেজ আসলে দরকার পড়ে। তো এগুলো আপনারা কোথায় শিখতে পারবেন?
তো খান একাডেমিতে আসলে খুবই সুন্দর স্ট্যাটিস্টিক্স এন্ড প্রবাবিলিটি রিলেটেড একটা কোর্স আছে। যদি আপনারা গুগলে সার্চ দেন তাহলে এটা পেয়ে যাবেন। বাট আপনারা টেনশন করবেন না, আমি হোয়াটসঅ্যাপের মধ্যে একটা ওয়ার্ড ডকুমেন্ট, পিডিএফ ডকুমেন্ট দিয়ে দিব, যেটার মধ্যে প্রত্যেকটা আন্ডারে লিংক থাকবে। তো আপনারা লিংকে গিয়ে জিনিসগুলা পেয়ে যাবেন। এরপর হচ্ছে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস করতে হবে। তো এটা কি? এটা হচ্ছে বেসিক্যালি আপনি একটা ডেটা নিয়ে কাজ করবেন এন্ড ডিফারেন্ট ডিফারেন্ট ইনসাইটস বা ডিফারেন্ট অ্যানালাইসিস আসলে আপনি ওই ডেটা দিয়ে বের করবেন। তো এটার মেইন যে ব্যারিয়ারটা ফেস করা লাগে সেটা হচ্ছে ডেটা আমি কোথায় পাবো। তো ডেটা আসলে আপনি পেয়ে যাবেন কেগলের মধ্যে। যদি আপনি kaggle.com এ যান, ওইখানে গিয়ে যদি জাস্ট ইডিএ লিখে সার্চ দেন, তাহলে আপনি অনেকগুলো আসলে ডেটাসেট পেয়ে যাবেন। আমি এখন আপনাকে একটু দেখাই, আমার ব্রাউজারটা ওপেন করে। আহ, আমি যদি এখন কেগলের মধ্যে যাই, kaggle.com, তারপর আমি যদি এখানে ইডিএ লিখে সার্চ দেই, এখানে দেখেন অনেক ইডিএ রিলেটেড প্রজেক্ট অলরেডি চলে আসতেছে। যেমন এই যে আমাজন সেলস ডেটা সেট। তো এটার মধ্যে গেলে প্রথমে আপনি দেখতে পারবেন যে এই ইউজারটা কি ধরনের কাজ করছে এই ডেটা নিয়ে। তো এটা আপনারা দেখতে পারবেন এখানে। এরপর আপনি যদি নিজে এই ডেটা নিয়ে কাজ করতে চান, তাহলে খুব সহজে ইনপুটে যাবেন। এরপর এই যে ইনপুটে গেলে এই ডেটা সেটটা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। এরপর আপনি তার মতো হুবহু সেম কাজ করতে পারেন, অথবা তার মতো হুবহু সেম কাজ করার পর আরেকটু নিজের মতো ডিফারেন্ট ওয়েতে আসলে কাজ করতে পারেন। তো এভাবে আমরা কিন্তু কেগেলটা ইউটিলাইজ করতে পারি। ওকে। তো বেসিক্যালি এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস এর মধ্যে আমরা আসলে কি করি, আমরা হচ্ছে যে ডেটা নিয়ে কাজ করতেছি ওই ডেটার ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমরা জানার চেষ্টা করি। অর্থাৎ এই ডেটাটা কতটা কলাম আছে, কতটা রো আছে, কতটা মিসিং ভ্যালু আছে, কি ধরনের কলাম কি ধরনের ইনফরমেশন আমাকে প্রোভাইড করতেছে। এরপর আমরা কিছু কিছু কলাম নিয়ে ডাটা ভিজুয়ালাইজ করে দেখাই, আমরা ডাটা ডিস্ট্রিবিউশন চেক করি, আমরা প্যাটার্ন চেক করি, লাইক ডিফারেন্ট থিংস ইডি এর মধ্যে আমরা আসলে কভার করি। এরপর ইডিএ করার পর আপনাকে একটু এসকিউএল শিখতে হবে। তো এসকিউএল শেখার জন্য এসকিউএল জাস্ট বেসিক থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিখলেই হচ্ছে। তো বেসিকটা কি? বেসিক হচ্ছে সিলেক্ট স্টেটমেন্ট, ফ্রম, হোয়ার, এরপর ডিফারেন্ট টাইপ অফ জয়েন, এরপর গ্রুপ বাই, হ্যাভিং, সাবকোয়েরি, এইগুলো জিনিস আসলে শিখতে হবে। তো এসকিউএল শেখার সবচেয়ে ভালো উপায় কি? সেটা হচ্ছে ইউটিউবের মধ্যে অনেক ভালো ভালো চ্যানেল আছে। যেমন টেক টিএফকিউ নামে একটা ইউটিউব চ্যানেল আছে। এরপর এসকিউএল ভোল্ট নামে একটা ওয়েবসাইট আছে, যেটার মধ্যে আসলে আপনারা ইন্টারেক্টিভ লেসনস পাবেন। অর্থাৎ আপনি ব্লগ পরে পরে শিখতে পারবেন, আবার এট দ্য সেম টাইম আপনি ওইখানে কোড করেও প্র্যাকটিস করতে পারবেন। মানে তাদের একটা ইনবিল্ট সফটওয়্যার আছে যেটার মধ্যে আপনি কোড করে শিখতে পারবেন। তো এই গেল এসকিউএল। এরপর আমরা চলে যাব আমাদের মেশিন লার্নিং স্টাডির মধ্যে। তো মেশিন লার্নিং স্টাডির মধ্যে আমরা মেশিন লার্নিংটাকে আসলে দুইটা ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে যে ডাটা প্রি প্রসেসিং, আর একটা হচ্ছে মডেল বিল্ডিং। তো অলরেডি আমরা ইডি এর মধ্যে কিন্তু ডাটা প্রি প্রসেসিং এর 85% অফ দ্য পার্ট কিন্তু আমরা শেষ করে আসতেছি। কিন্তু তারপরও ফিচার ইঞ্জিনিয়ারিং, ডাটা নর্মালাইজেশন এন্ড স্ট্যান্ডার্ডাইজেশন, এই কিছু জিনিস আমরা আসলে মেশিন লার্নিং এর পার্টের মধ্যে আসলে এসে আমরা আসলে করতে পারি। তো ফিচার ইঞ্জিনিয়ারিং মানে কি? ফিচার ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে আমার এক্সিস্টিং অনেকগুলা কলাম আছে। তো এই কলামগুলাকে নিয়ে আমরা যদি আরো 2-3টা এক্সট্রা যদি কলাম আমরা যদি বিল্ড করতে পারি, তো এইগুলা হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে পড়তেছে। ডাটা নর্মালাইজেশন এন্ড স্ট্যান্ডার্ডাইজেশন একটু টেকনিক্যাল কনসেপ্ট, সো এগুলা এক্সপ্লেন করতেছি না এট দ্য মোমেন্ট। তো এই ডেটা প্রিপ্রসেসিং শেষ করার পর আমরা এখন মডেল বানাবো। তো মডেল কয় ধরনের হইতে পারে? তো মেশিন লার্নিং মডেল এট দ্য মোমেন্ট দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে সুপারভাইজ লার্নিং, আর একটা হচ্ছে আনসুপারভাইজ লার্নিং। তো সুপারভাইজ লার্নিং হচ্ছে আপনার বেসিক্যালি আপনার অলরেডি যে ডেটাটা আছে ওই ডেটার উপর বেস করে সে আপনাকে একটা অ্যালগরিদম বানাই দিছে, যেটা আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে একটা ভালো প্রেডিকশন বেসড আপনি আউটপুট পাবেন। আর আনসুপারভাইজ লার্নিং এর জন্য আসলে আপনার এক্সিস্টিং কোনো নলেজ লাগে না। আপনি এটা যে কোনো এটা আসলে বেসিক্যালি
প্যাটার্ন ফাইন্ডিং এর জন্য আনসুপারভাইজড মেশিন লার্নিং মডেলগুলো আসলে আমরা ইউজ করতে পারি। এখন সুপারভাইজডের আন্ডারে বেশ কিছু আছে, যেমন রিগ্রেশন অ্যালগরিদমস, আমরা লিনিয়ার রিগ্রেশন ইউজ করতে পারি, এরপর ডিসিশন ট্রি ইউজ করতে পারি। এরপর ক্লাসিফিকেশনের আন্ডারে হচ্ছে বেশিরভাগ সুপারভাইজ মডেল, যেমন লজিস্টিক রিগ্রেশন আছে, ডিসিশন ট্রিরও ক্লাসিফিকেশন বেসড অ্যালগরিদম আছে, এরপর র্যান্ডম ফরেস্ট আছে, এরপর সাপোর্ট ভেক্টর মেশিন আছে। সো অনেক ধরনের মডেল আছে। এখন শুধুমাত্র মডেল এন্ড অ্যালগরিদম জানলেই হবে না, আমার এই অ্যালগরিদমটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, তো অর্থাৎ ইভালুয়েট করার যে মেট্রিক্স গুলো ওইগুলো সম্পর্কেও জানতে হবে। এখন এই ইভালুয়েশন মেট্রিক্স এর জন্য আমাদের কাছে আর স্কোয়ার আছে, অ্যাকুরেসি আছে, F1 স্কোর আছে, এন্ড মেনি আদার থিংস আছে, সবগুলো আসলে আমাদের জানতে হবে। এখন জানা যে একটা জিনিস, আর অ্যাপ্লাই করে শিখা আরেকটা জিনিস। এন্ড ডাটা সায়েন্সের ইন্ডাস্ট্রিটা আসলে এমন একটা ইন্ডাস্ট্রি, এখানে আপনি যদি নিজের হাত থেকে যদি ডার্টি না করেন, বা নিজ থেকে যদি আপনি ইন্টারসিয়াস্টিক্যালি ডাটা কালেক্ট করে যদি জিনিসগুলো ইমপ্লিমেন্ট না করেন, তাহলে আসলে মেইন শেখাটা আসলে হবে না। এন্ড আমরা আমাদের যে কোর্সটা আসলে লঞ্চ করতেছি, তো আমরা আসলে শুধুমাত্র একটা ডেটা নিয়ে আসলে আমরা আসলে কাজে দেখাই না, আমরা প্রত্যেকটা আলাদা 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 অ্যালগরিদমস এর জন্য আমরা আলাদা আলাদা ডাটা সেট ইউজ করে আসলে কাজ করা দেখাই। এন্ড এট দ্য এন্ড আমরা আসলে ফুল এন্ড টু এন্ড প্রজেক্ট আসলে আমরা একটা করে থাকি, যেটার মধ্যে আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস থেকে শুরু করে মেশিন লার্নিং মডেল বিল্ডার থেকে শুরু করে একদম মডেল ডিপ্লয়মেন্ট পর্যন্ত আমরা আসলে দেখাই থাকি। এরপর আচ্ছা, অ্যাসাইনমেন্টস আর প্রজেক্টস, এটা হচ্ছে বেসিক্যালি যদি আপনি সেলফ লার্নিং করেন, তাহলে অবশ্যই আপনাকে ইউটিউবের ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেক্টস আছে, ওগুলা এন্ড টু এন্ড ফলো করতে হবে। যদি বেরিয়ার ফেস করেন, তাহলে ওই বেরিয়ারটা ডিবাগিং করতে হবে। সো এইভাবে আসলে ট্রায়াল এন্ড এক্সপেরিমেন্টের মাধ্যমে বা বেরিয়ার ফেস করে বেরিয়ারটা ওভারকাম করে আসলে মেইন লার্নিংটা আসলে হয়। তো এই জন্য এই ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি হ্যান্ডস অন টাইপের লার্নিং এর উপর আসলে কোনো ধরনের লার্নিং হইতে পারে না। এরপর কি ধরনের আপনি অ্যাসাইনমেন্ট করতে পারেন, তো আপনি পাইথন শেখার পর পাইথন প্রোগ্রামিং রিলেটেড আপনি কিছু স্পেশালাইজড প্রজেক্ট করতে পারেন। ইডিএ শেখার পর, অর্থাৎ ইডিএ টেকনিক্স শেখার পর ইডিএ রিলেটেড প্রজেক্ট করতে পারেন। এসকিউএল শেখার পর এসকিউএল এর ডিফারেন্ট চ্যালেঞ্জেসে আপনি অ্যাপ্লাই করতে পারেন, বা এসকিউএল রিলেটেড অনেকগুলো প্রজেক্ট করতে পারেন। আর মেইন জিনিস হচ্ছে, আপনি যদি জাস্ট ইউটিউবে একটু সার্চ দেন পাইথন প্রজেক্টস এন্ড টু এন্ড লিখে, তাহলেই পেয়ে যাবেন অনেকগুলা ভিডিও। তো বিসমিল্লাহ বলে যে কোনো একটা ভিডিওতে ঢুকে শুরু করেন, এন্ড দেন ট্রাই করবেন শেষ করার। কারণ আমাদের মধ্যে অনেক সময় কি হয় যে আমরা আসলে শেষ করি না, আমরা 10 মিনিট লিখে দেখে আমাদের ভালো লাগে না, আমরা ওইটা থেকে বের হয় অন্য একটাতে শুরু করি। তো এটা করবেন না, এটা করলে আসলে কাজের কাজ কিছুই হবে না, জাস্ট শুধু সময়টাই নষ্ট হবে। সো যেটা শুরু করছেন ওইটা ট্রাই করেন, ডিবাগিং করে, বা যে বেরিয়ারই ফেস করতেছেন ওই বেরিয়ারটা ওভারকাম করে ওইটা ফিনিশ করার, তাহলে আসলে প্রপার লার্নিং একটা হবে। সো এইভাবে আসলে প্রত্যেকটা সেগমেন্ট থেকে বা প্রত্যেকটা ক্যাটাগরি থেকে একটা একটা করে প্রজেক্ট আপনি বানাবেন। এরপর ফাইনাল টিপস, অর্থাৎ অবশ্যই এটা হচ্ছে লাইক একটা জার্নির মতো। এখানে আসলে এমন না যে আপনি খুব শর্ট টাইমে সাকসেস পাবেন, আপনাকে অবশ্যই একটা লম্বা সময় নিয়ে এখানে আসতে হবে। অবশ্যই আপনাকে ডেডিকেটেডলি মিনিমাম ডেইলি 4 থেকে 5 ঘন্টা সময় দিতে হবে। আর এখানে আরেকটা জিনিস, 4 থেকে 5 ঘন্টা জাস্ট একটা জেনারেলাইজ করে আমি একটা জিনিস বলতেছি, কারণ ডিফারেন্ট মানুষের লার্নিং ক্যাপাবিলিটি ডিফারেন্ট। তো আপনি আসলে কিভাবে শিখতে পারেন বা কত সময় আপনার লাগতেছে, এটা আসলে আপনি ভালো করে বুঝতে পারবেন। তো এই জন্য আমি জাস্ট জেনারেলাইজ করে বলার জন্য 4 ঘন্টা এখানে আমি লিখে রাখছি, বাট ইউ নো ইউর সেলফ বেটার। তো বাট মেইন যে জিনিস সেটা হচ্ছে যে প্র্যাকটিস ছাড়া অসম্ভব এই ইন্ডাস্ট্রিতে সার্ভাইভ করা। তো এই ছিল আমাদের মানে মেইন ওয়েবিনার। এরপর যে সিলেবাসের কথা আমি বলতেছিলাম, বা আমাদের এজেন্ডার লাস্ট যে টপিক সেটা ছিল যে ডাটা সলিউশন 360 কিভাবে আমরা এখানে আপনাদেরকে হেল্প করতে পারি। তো আমরা এখানে আপনাদেরকে হেল্প করতে পারি একটা স্ট্রিমলাইনড লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে, যেন আপনি যেতে পারেন, সেটা এনশিওর করতে আমরা আসলে হেল্প করতে পারি। যেমন আপনি এইসব জিনিসপত্র আসলে লাইক ইউটিউব থেকে দেখে দেখে নিজ থেকে শিখতে পারবেন, অবশ্যই শিখতে পারবেন, কিন্তু এখানে গাইডেন্সের একটা ব্যাপার আছে, আপনি ঠিকঠাক মতো শিখতেছেন কিনা এইটা দেখভাল করার একটা ব্যাপার আছে। আপনি যদি লাইক আপনার পাথ থেকে যদি একটু সরে যান, তো আবার আপনাকে পাথের মধ্যে নিয়ে আসাটারও একটা ব্যাপার আছে।
সো এইসব জিনিসের দিক দিয়ে আসলে আমরা ডাটা সায়েন্স 360 এন্ড আমাদের এই কোর্সটা আপনাদেরকে অনেক হেল্প করতে পারে। সো আমি এখন যদি একটু আমাদের কোর্সের আউটলাইনটা যদি আপনাদের সাথে একটু আলোচনা করি। সো আমরা আমাদের কোর্সের মধ্যে কি করতেছি। তো আমাদের কোর্সের মধ্যে আমরা দুজন ইনস্ট্রাক্টর আছি। ফার্স্ট মেইন বা লিড ইনস্ট্রাক্টর হচ্ছে আমি সুলাইমান আহমেদ, এন্ড আমার সাথে আরেকজন আছে আমার সিনিয়র ভাই নাইমুল হাসান হেলাল ভাই। তো আমরা শুরু করব ইন্ট্রোডাকশন দিয়ে। লাইক আজকের ওয়েবিনার যেরকম কথাবার্তা বলছি, আমরা আরেকটু ডিপে গিয়ে কথাবার্তা বলবো এন্ড কিভাবে পাইথন এবং আর কম্পিউটারের মধ্যে ইনস্টল করতে হয় ওই রিলেটেড জিনিসপত্র দেখবো। এরপর আমরা মডিউল 2 শুরু করব পাইথনের বেসিক্স নিয়ে। তো পাইথনের বেসিকের উপর আমরা অ্যারাউন্ড 8টা থেকে 9টা ক্লাস করব এন্ড হোপফুলি আমরা পাইথন ফুললি বেসিকটা কভার করে ফেলবো। সিমিলারলি আর এর উপর আমরা ক্লাস নিব অ্যারাউন্ড 7টা থেকে 8টা, এন্ড প্রত্যেকটা ক্লাস আপনার 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে হবে। অন এভারেজ আমি লাস্ট বেচে 1 ঘন্টা 15 মিনিট 1 ঘন্টা 10 মিনিট করে ক্লাস নিতাম। সো অল ইন অল অনেক আসলে পড়াশোনা হয় আমাদের ক্লাসের মধ্যে। সো মোটামুটি 8টা ক্লাসে আপনার হচ্ছে অ্যারাউন্ড 8.5 থেকে 9 ঘন্টা। সো আমরা মোটামুটি ভালো মতোই পাইথন কভার করে ফেলতে পারি এন্ড আরটাও ভালো মতো কভার করে দিতে পারি। তো আর এবং পাইথন কভার করে দেওয়ার পর আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসে চলে যেতেছি। তো এই মডেলের মধ্যে যেটা হইতেছে সেটা হচ্ছে যে আমরা থিওরিটিক্যাল নলেজের সাথে সাথে ওইটাকে আমরা অ্যাপ্লাই করাও দেখাই ইউজিং পাইথন। সো এই জন্য আমাদের এই স্ট্যাটিস্টিক্স মডিউলটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি এই স্ট্যাটিস্টিক্স এর মডিউলটা যদি একদম ফার্স্ট থেকে ভালো করে যদি শেষ করতে পারেন, তাহলে আপনি কিন্তু অন্যদের থেকে অনেক সামনে আগায় যেতে পারবেন। এন্ড আপনি যদি ফাইবারে গিয়ে যদি একটু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস লিখে সার্চ দেন, তাহলে আপনি অনেক প্রোফাইল দেখতে পাবেন। তারা শুধুমাত্র স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিটিক্স প্রোভাইড করতেছে। তো আপনি ফাইবারে আমাদের কাছ থেকে যতটুকু শিখবেন ততটুকু নলেজ অ্যাপ্লাই করে ফাইবার থেকে আপনি ফ্রিল্যান্সিং শুরু করে দিতে পারবেন। আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এরপর আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস শেষ করার পর আমরা চলে যাব মেশিন লার্নিং এর মধ্যে। তো মেশিন লার্নিং এ যাওয়ার আগে আমাদেরকে ফিচার ইঞ্জিনিয়ারিংটা একটু শিখে যেতে হবে। তো ফিচার ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে বেশ কিছু টেকনিক্স আছে যেগুলো আসলে আমরা কভার করব। এরপর আমরা চলে যাব মেশিন লার্নিং এর মধ্যে। তো মেশিন লার্নিং বেসিক্যালি দুইটা ভাগে বিভক্ত, সুপারভাইজড আর আনসুপারভাইজড। তো আমরা প্রথমে সুপারভাইজড কভার করব। তো যেমন লিনিয়ার রিগ্রেশন আমরা কভার করব, লজিস্টিক রিগ্রেশন কভার করব, ডিসিশন ট্রি, র্যান্ডম ফরেস্ট কভার করব, এসবিএম কভার করব। এরপর আরেকটা আছে খুব ইম্পর্টেন্ট, ওই অ্যালগোরিদমটাও কভার করবো, একদম নাম মনে আসতেছে না, এস দিয়ে ওইটা। এছাড়াও আনসুপারভাইজড এর আন্ডারে আমরা কেমিন্স ক্লাস্টারিং ডিবি স্ক্যান কভার করব। ঠিক আছে। এরপর আমরা এন্ড টু এন্ড একটা প্রজেক্ট আমরা দেখবো, একদম লাইক ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টের মতো প্রজেক্ট আমরা দেখবো, যে প্রবলেম স্টেটমেন্ট থেকে শুরু হবে, এরপর প্রজেক্ট রিকোয়ারমেন্ট থেকে শুরু করে, এরপর ডাটা ক্লিনিং থেকে শুরু করে, এরপর ডাটা অ্যানালাইসিস থেকে শুরু করে, এরপর ফিচার ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে, মেশিন লার্নিং প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন থেকে শুরু করে ডিপ্লয়মেন্ট পর্যন্ত আমরা ফুল এন্ড টু এন্ড একটা মেশিন লার্নিং প্রজেক্ট আমরা দেখাবো। এরপর আপনাদেরকেও সেম ওই রকম একটা অ্যাসাইনমেন্ট আমরা দিয়ে আমরা আমাদের কোর্সটা শেষ করে দেব। সো এই হচ্ছে একটা রাফ আউটলাইন আমাদের ডাটা সায়েন্স মেশিন লার্নিং উইথ পাইথন এন্ড আর। ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্যাচ। আমাদের ফার্স্ট ব্যাচের আমাদের আলহামদুলিল্লাহ আমাদের রেগুলার অ্যাটেন্ডেন্স অনেক ভালো ছিল এন্ড ওইটা থেকে ফিডব্যাকও আমাদের অনেক ভালো। ইনশাল্লাহ নেক্সট কয়েকদিন যদি আপনারা নোটিস করেন আমাদের ফেসবুক পেজে, তাহলে বেশ কিছু ফিডব্যাক ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ। ওকে। তো এখন তো আমার মানে অ্যানালাইসিস বা আমার প্রেজেন্টেশন শেষ হয়েছে। এখন আমি আপনাদের কাছে চলে যাব এন্ড আপনাদের ডিফারেন্ট ডিফারেন্ট কোয়েশ্চেনের আনসার আমি প্রোভাইড করব। সো আমি শুরু করি আসসালামু একটু। আলাইকুম। জি আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। সালাম। জি ওয়ালাইকুম সালাম। আমি একটু দেখতে চাই কমেন্টস গুলা, এরপর আসতেছি আপনাদের কাছে। আহ, একটু আমি দেখতে চাই, তো আমি যদি স্ক্রিনটা শেয়ার দেই। ওকে। তো আমি এখন কোর্সের ফি কত, আচ্ছা এগুলা
ডাটা সায়েন্স এন্ড ফিনান্স এই দুইটা দিয়ে কি একসাথে কোনো ফিউচার আছে? হ্যাঁ, অবশ্যই আছে। ফিনটেক নামে একটা ইন্ডাস্ট্রি আছে যেটার মধ্যে কিন্তু ডাটা সায়েন্সের টেকনিক্যাল নলেজ এন্ড ফিনান্স ইন্ডাস্ট্রির থিওরিটিক্যাল নলেজ অ্যাপ্লাই করে কিন্তু কাজ কাম হয়। সো আপনি একটু ফিনটেক রিলেটেড রিসার্চ করে দেখেন, অবশ্যই একটা যে যে কোশ্চেন আপনি আনসার করছেন ওইটা আনসার পেয়ে যাবেন। পাইথন আমাদেরকে অ্যাডভান্স শেখানো হবে নাকি বেসিক? না, আমি ইনশাআল্লাহ আমার আউটলাইনটা এমন ভাবে রেডি করছি যেন আপনাদেরকে একদম অ্যাডভান্স পর্যন্ত আমি যেন নিয়ে যেতে পারি। বাট আই ডোন্ট নো পাইথন, হাউ ক্যান আই? অবশ্যই পাইথন শেখানো হবে, আপনার আগে থেকে জানা থাকা লাগবে না। আমরা VS কোড ইউজ করে কাজ করব। ইয়েস। হ্যাঁ, অবশ্যই। সিএসসি সেকেন্ড ইয়ার উঠলাম, হ্যাঁ অবশ্যই। আপনার জন্য আসলে সবচেয়ে বেশি বেটার হবে যদি আপনি আপনার একাডেমিক স্টাডির পাশাপাশি আমাদের এই কোর্সে যদি কন্টিনিউ করেন, আহ, অনেক বেটার হবে। আচ্ছা, তো এই কোয়েশ্চেনের আনসারটা আমি আমার এক্সপিরিয়েন্সের উপর বেস করে দিতে পারি। যে এখানে দেখেন, প্রত্যেকটা রোল যেমন ডাটা অ্যানালিস্ট, ডাটা সায়েন্স এন্ড লাইক অন্য আদার যে রোল, প্রত্যেকটা কিন্তু একটা একটার সাথে খুবই কাছাকাছি। হুম। সো ইন্ডাস্ট্রিতে অনেকে কি হয়, তারা শুরু করে এজ এ ডেটা অ্যানালিস্ট, কিন্তু তারা তাদের আহ, নিজের মোটিভেশন থেকে তারা আসলে নিজ থেকে আপস্কিলিং করে ডাটা সায়েন্সের দিকে আসলে চলে যায়। সো আপনিও সেম এইভাবে আসলে শুরু করতে পারেন। আপনি প্রথমে ডাটা অ্যানালিস্টের টার্গেট নিয়ে পড়াশোনা শুরু করতে পারেন, ডাটা অ্যানালিস্টের চাকরি করা শুরু করতে পারেন, এরপর আস্তে আস্তে নিজেকে আপস্কিল করে ডাটা সায়েন্সের দিকে মাইগ্রেট করতে পারেন। এটা কিন্তু খুবই একটা কমন অকারেন্স ইন্ডাস্ট্রির মধ্যে। Data science low competition in different freelance marketplace. Not completely true, আবার not completely wrong. কম্পিটিশন একটু কম, বাট এমন না যে একদম কম। ডাটা অ্যানালিস্ট এক্সপিরিয়েন্স লাগতেছে না, ওকে। CSC second year, okay, এটা answer. Yes, the recording will be provided in our YouTube channel. আমাদের এই কোর্সে আমরা কিন্তু এআই ডিপ লার্নিং রোল ওইদিকে কিন্তু ফোকাস করতেছি না, আমাদের মেইন ফোকাসটা হচ্ছে মেশিন লার্নিং। তো মেশিন লার্নিং এ লাইক এক্সপার্টিস পাইতে হলে যতটুকু ম্যাথ কভার করা দরকার, ইনশাল্লাহ আমরা ততটুকু ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্স কভার করব। পাওয়ার পয়েন্টটা কই পাবো? ইনশাল্লাহ আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে ওইটার মধ্যে দিয়ে দিব। স্টুডেন্ট ফিডব্যাক, সাকসেস স্টোরিজ, প্লিজ আপনি যদি আমাদের পেজে একটু যদি যান তাহলে ইনশাল্লাহ দেখতে পারবেন। আমরা পুরোটা কোর্স VS কোডের মধ্যে জুপিটার নোটবুকের একটা এক্সটেনশন আছে, ওই দুইটা ইউজ করে আসলে আমরা কাজ করে থাকি। নো, আনফরচুনেটলি আমার আসলে ওই টাইমটা আসলে নাই, অফলাইন কোর্স। ওকে, সো এখন যারা একটু কোশ্চেন করতে চাচ্ছিলেন, প্লিজ আরাদ ভাই প্লিজ বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আমার প্রথম কোয়েশ্চেনটা, আমি শাহজালাল ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। তো আমার C++ এবং সি এর কিছু বেসিক আছে, তো পাইথন বা আর এর কোনো বেসিক নাই, তো আমার জন্য কি এফোর্ডেবল হবে এটা? ইয়েস, অফকোর্স। সি প্লাস প্লাস এর কনসেপ্ট জানা আছে, এর মানে আই থিঙ্ক আপনি ডাটা স্ট্রাকচারস এন্ড অ্যালগরিদমের মতো কঠিন যে কোর্সটা ছিল ওইটাও পার করে দিয়ে আসছেন। হ্যাঁ হ্যাঁ। সো আপনি যে সময় পাইথনটা শুরু করবেন, আপনার কাছে আসলে পাইথনটা আপনার অলরেডি এক্সিস্টিং যে C and C++ এর নলেজ আছে ওইটা থেকে অনেক বেশি ইজি মনে হবে। সো ইন দ্যাট সেন্স পাইথনটা ক্যাচ করা অনেক সহজ হবে আপনার জন্য। জি, আর সেকেন্ড কোয়েশ্চেনটা, আপনাদের কোর্সের ডিটেলসটা বা কবে থেকে শুরু হবে, কিভাবে জয়েন করতে পারবো আপনাদের একটু সাথে একটু জানাই দিবেন। হোপফুলি আমাদের কোর্সটা শুরু হবে 22 ডিসেম্বর থেকে। আমি আসলে এট দ্য মোমেন্ট শিওর না। আর কোর্সের যে আউটলাইন, অর্থাৎ এই ডকুমেন্ট যেটা একটু আগে শেয়ার করছিলাম, যেটা দেখাচ্ছিলাম এই ডকুমেন্টটা, তো এই ডকুমেন্টটা আমি PDF বানায় হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে পেয়ে যাবেন। আচ্ছা ভাই, আর কোর্সটা কতদিনের হতে পারে? আমরা কোর্স অ্যারাউন্ড টোটাল 40টা ক্লাস, তো 40টা ক্লাস অ্যারাউন্ড 5 থেকে 6 মাস, সপ্তাহে 2টা করে ক্লাস আমরা অ্যারেঞ্জ করি। ওকে ভাই, ধন্যবাদ ভাই। ওকে, জি আশরাফুল ইসলাম ভাই প্লিজ। ভাই
হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি ফার্স্ট ইয়ার ম্যাথমেটিক্স ওয়ালাইকুম ডিপার্টমেন্টের সালাম। সেকেন্ড স্টুডেন্ট। তো ভাই আমি চাচ্ছি ভাই ডাটা সায়েন্সে ক্যারিয়ার করতে। আসলে ম্যাথমেটিক্স ফিল্ড থেকে ডাটা সায়েন্সে ক্যারিয়ার করা আসলে কতটুকু সেফ, এই বিষয়ে আসলে জানতে চাচ্ছি। ম্যাথমেটিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ড থেকে আসলে অনেক স্টুডেন্টরা আসে ডাটা ইন্ডাস্ট্রিতে, নট অনলি ডাটা সায়েন্স ইন্ডাস্ট্রি। আপনি ডাটা ইঞ্জিনিয়ারিং এও যেতে পারেন, অ্যানালিস্টেও যেতে পারেন, সায়েন্সেও আসতে পারেন, ঠিক আছে? সো ব্যাকগ্রাউন্ড আসলে এখানে ম্যাটার করতেছে না। আপনি যদি নেসেসারি টুলস আর সাথে যে সকল থিওরিটিক্যাল নলেজ জানা দরকার ওগুলো যদি জানতে পারেন তাহলেই আসলে মোর দেন এনাফ। ভাই ধন্যবাদ। ওকে, রাসেল ভাই প্লিজ বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার কোয়েশ্চেনটা ছিল যে আপনার কি মানে পাওয়ার বিআই কিংবা সিকিউএল এগুলো কি এখানে কভার করবেন এই কোর্সটাতে? না ভাইয়া, আমাদের সিকিউএল বা পাওয়ার বিআই রিলেটেড যে কোর্স ওইটা হচ্ছে অন্য একটা কোর্স আছে আমাদের, ডাটা অ্যানালিটিক্স একটা কোর্স আছে, ওইটার মধ্যে আসলে আমরা সিকিউএল পাওয়ার বিআই কভার করি। আর এই কোর্সটা হচ্ছে একদম ডেডিকেটেডলি ডাটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং রিলেটেড। এখানের মধ্যে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন ইউজ করে আর ইউজ করে আসলে যাবতীয় কাজ দেওয়া হয়। আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু আমার কোয়েশ্চেন ছিল এটা যে আপনাদের মানে মেশিন লার্নিং বা এগুলো তো সব পাইথনের মাধ্যমে করবেন, কিন্তু মানে সেটা কি ডাটা সায়েন্টিস্ট হইতে গেলে মানে পাওয়ার বিআই কিংবা এগুলোর কোনো দরকার আছে না, মানে সিকিউএল? হ্যাঁ, ডাটা সায়েন্টিস্ট হইতে হইলে সিকিউএল এর দরকার আছে। তো এখন যেহেতু আমরা সিকিউএল এখানে কভার করতেছি না, সেহেতু সিকিউএলটা কিভাবে শিখতে পারেন সেটা সম্পর্কে গাইডলাইন একটা আমি প্রোভাইড করতে পারবো। আর সেকেন্ড আচ্ছা, যে জিনিস সেটা হচ্ছে যে পাওয়ার বিআই। তো বিআই রিপোর্টিং টুলের নলেজ এজ এ ডাটা সায়েন্টিস্ট দরকার পড়ে না ইন জেনারেল, লাইক মেজরিটি অফ দ্য কেসে। কিন্তু কিছু রেয়ার কেস আছে বা কিছু রেয়ার কোম্পানি আছে যেখানে আসলে ডাটা সায়েন্টিস্ট হিসেবে কিছু রিপোর্টিং কাজ করা লাগতে পারে। তো এখন যেহেতু মানে মেজরিটি অফ দ্য কেস আমার সাপোর্ট করতেছে না বিআই রিপোর্টিং টুল শিখা, সেহেতু আসলে আপনি যদি না শিখেন ইনিশিয়ালি ইউ আর অ্যাকচুয়ালি সেফ। পরে আপনি যে সময় এগুলা কভার করা শেষ হয়ে যাবে দেন আপনি নিজ থেকে পাওয়ার বিআই অথবা ট্যাবলু শিখে ফেলতে পারবেন, বেশি সময় লাগবে না। আচ্ছা, আমি তো মানে এটা আমার হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে যদি আমি মানে শুরু করি আর কি, এটা একদমই আমি মানে ফ্রেশার আর কি বলা যাবে। হ্যাঁ, তো এই জন্য আমার এই জিজ্ঞাসাটা আর কি যে এটা লাগবে কিনা। তাহলে হ্যাঁ, হচ্ছে এটা সেলফ লার্নিং এজ এ কভার হ্যাঁ করতে হবে। এজ এ ফ্রেশার আপনি অ্যানালিটিক্স ইন্ডাস্ট্রি থেকে শুরু করেন, এরপর আস্তে আস্তে সামনে একবার বেটার হবে। আচ্ছা, আমি আপনাদের এই কোর্সটাতে অলরেডি এনরোল করে ফেলছি। সেক্ষেত্রে আমার মনে হয় এটা ধরে আগাবো, তারপরে আমি পাশাপাশি ওইটাকে মানে সেলফ লার্নিং এর মাধ্যমে ইয়েস কভার ইয়েস 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 ইনশাল্লাহ, যদি কোনো গাইডেন্স দরকার পড়ে ইনশাল্লাহ আই উইল হেল্প। করবো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ওকে, এবিসি ভাইয়া প্লিজ বল। আসসালামু আলাইকুম। আমার কোশ্চেনটা হচ্ছে গিয়ে ওয়ালাইকুম সালাম। মানে আপনার কোর্সের শেষে কি কোনো ইন্টার্নশিপ বা এই ধরনের কোনো প্রজেক্টে কি আমাদের কাজ করানো হবে? হ্যাঁ, আমাদের প্রত্যেকটা কোর্সের শেষে আমরা আসলে যারা কোর্সে সবচেয়ে মানে রেগুলারলি অ্যাটেন্ড করছে এন্ড কোর্সে সব ধরনের হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট ঠিকঠাক টাইম মতো জমা দিছে, তাদের নিয়ে আমরা একটা টিম গঠন করে থাকি। তো ওই টিমের আন্ডারে আসলে ডিফারেন্ট ফ্রিল্যান্স প্রজেক্ট আমরা আসলে দিয়ে থাকি and ওইভাবে আসলে আমরা একটু নার্চার করে থাকি বা এটা ইন্টার্নশিপের মতো আসলে বলতে পারেন। আর ভাই হচ্ছে যে এসকিউএল যে বিষয়টা, এসকিউএল কি আপনারা কি কভার করবেন কিনা? আমার এই কোর্সে আমরা এসকিউএলটা আসলে কভার করি না আনফরচুনেটলি। মানে মানে এই কোর্সের সাথে কি মানে এসকিউএলটা মানে কতটুকু রিলেটেড, মানে কভার করা বলতে আমি আসলে বুঝিয়েছি যে মানে এসকিউএলটা আমার কতটুকু লাগবে বা এরকম কিছু। হ্যাঁ, কতটুকু লাগবে এটা আপনি ওই যে আমি আসলে বলছিলাম, তো আপনি এই পিপিটিএক্সটা দিয়ে দিব। তো এই পিপিটি এই পাওয়ার পয়েন্ট থেকে একটু দেখে দেখে এই যে এই টপিক গুলো আসলে আপনার লাগবে। সো এতটুকু শিখলেই আসলে কি উইল বি গুড টু গো। তো বেশি টপিক না, এগুলা ধরেন ম্যাক্সিমাম 1 সপ্তাহ লাগবে যদি একদম আরামসে যদি শিখেন তাহলে। বুঝতে পেরেছি, ঠিক আছে, ধন্যবাদ ভাই। আচ্ছা, প্রিন্স হৃদয় ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার, আসলে আমার জানার ছিল আর কি আপনার আপনার অ্যাজ এ ডাটা অ্যানালিস্টের জন্য কি আপনার পাইথনের লাইব্রেরি আপনার নাম পাই, তারপর দেখা যায় পান্ডাস এটসেট্রা যত লাইব্রেরিজ আছে এগুলো কি প্রয়োজন হয়?
অ্যাজ এ ডাটা অ্যানালিস্টের জন্য? আম, না, এজ এ ডেটা অ্যানালিস্টের জন্য ইনিশিয়াল, আপনি কাইন্ডলি একটু মিউট করেন। ইয়েস স্যার। আচ্ছা, কাইন্ডলি একটু মিউট করেন, অনেক নয়েজ আসতেছে। ওকে স্যার। ওকে, এজ এ ডেটা অ্যানালিস্ট আসলে পাইথনের নলেজটা মানে কেউ আসলে বলে না পাইথনের নলেজ থাকাটা, বাট যদি আপনার যদি থাকে একটা ফান্ডামেন্টাল নলেজ বা বেসিক থেকে ইন্টারমিডিয়েট যদি থাকে, তাহলে এটা কিন্তু আপনাকে অন্য ক্যান্ডিডেট থেকে আপনাকে একটা ভালো এজ বা ভালো পুশ প্রোভাইড করবে। সো ইন দ্যাট সেন্স আমি সাজেস্ট করি যে যদি আপনার টার্গেট থাকে ডাটা অ্যানালিস্ট টাইপের জব, সেহেতু পাইথনটা শিখে রাখা, কারণ এটা আসলে ইন দ্য লং রান আপনাকে অনেক সাপোর্ট দেবে বা অনেক হেল্প করবে। ওকে স্যার, থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। রায়হান ভাই প্লিজ বলেন। জি স্যার, আমি জানতে চাচ্ছিলাম আপনার কোর্স এটা মোটামুটি কমপ্লিট করলে এই যেগুলা মডিউল আপনি দেখাইছেন ওই যে একটু আগে রোড ম্যাপে, তো এনরোল তো আমি করছি মোটামুটি কিছু জিনিস আমি ওই যে আপনি যেমন বলছেন সেলফ রান করে রাখছিলাম আর কি, বেসিক গুলা পাইথন আর এসকিউএল পাওয়ার বি টুকটাক আর কি। এখন হলো আপনাদের ধরেন কোর্স এটা কমপ্লিট করার পরে যে ওই যে জব গাইডলাইন যেটা, ওগুলা কি মানে দেখাবেন যে কিভাবে ডিফারেন্ট ডিফারেন্ট ইয়াতে অ্যাপ্লাই করতে হয়, তারপরে কোনো সাপোর্ট লাগলে এই ইয়ার ক্ষেত্রে ওগুলা কি দিবেন কিনা, এটা একটু জানার ছিল। হুম। না, আমাদের আসলে প্রত্যেকটা কোর্সের শেষে আমরা আসলে দেখাই যে কিভাবে সিভি রেডি করতে হয়। আমার একটা নিজের সিভি বানানোর টেমপ্লেট আছে, আমরা ওইটা আসলে প্রোভাইড করে দিয়ে থাকি। এছাড়াও কিভাবে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে হয়, তো এই রিলেটেড গাইডেন্স এন্ড এভরিথিং আসলে আমি পার্সোনালি প্রোভাইড করে থাকি। আর এছাড়াও যদি আপনার পারফরমেন্স ভালো থাকে ডিউরিং দ্য কোর্স, তাহলে অবশ্যই আমাদের ইন্টার্নশিপে আপনি জয়েন করতে পারেন, and ওইটা থেকে আপনি বেনিফিটেড হইতে পারবেন। তো আল্লাহর উপর ভরসা করে পড়াশোনা চালিয়ে যান, ইনশাল্লাহ ভালো কিছু হবে। লেকচার রেকর্ডিং, হ্যাঁ লেকচার রেকর্ডিং ফুল রেকর্ডিং ইনশাল্লাহ শেয়ার করা হবে আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে ডাটা সলিউশন 360। যদি আমি ইউটিউবে যাই, Data Solution 360, তো এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। তো ভিডিওস এর মধ্যে গেলে তো এখানে কোনো একটা জায়গায় আজকের সেশনটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। কোর্স ফি কোর্স ফি আই থিঙ্ক অ্যারাউন্ড 7,000, যদিও অনেক অফার টফার আছে। সো কাইন্ডলি একটু আমাদের কোঅর্ডিনেটর আছে, ওনাদের সাথে একটু যোগাযোগ করে কোর্স ফি সম্পর্কে জেনে নিন। তো সিদ্দিক ভাই, আপনি কিছু একটা বলতে যাচ্ছিলেন। সরি ভাই, ওই আমার হ্যান্ড রাইজ করা ছিল, আমি আর পরে রিমুভ করতে ভুলে গেছি। না না, কিছু আজ করার নেই ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, না আপনি না, ওই আরেক সিদ্দিক ভাই ছিল, ওনার কথা বলতেছিলাম। আচ্ছা তাহলে আই গেস, আচ্ছা খান আবির হাসান ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। আমি আসলে জি বলতে ওয়ালাইকুম চাচ্ছিলাম সালাম। যে আমার ব্যাকগ্রাউন্ড মনে করেন যে কম্পিউটার রিলেটেড একটা ধারণা আছে, কিন্তু মানে সিএসসি রিলেটেড এখানে যে কথাবার্তাগুলো হচ্ছে আর কি, এই রিলেটেড আমি জিরোই মনে করেন। তাইলে কি আসলে এই কোর্সের জন্য আমি উপযুক্ত কিনা, নাকি আমার পূর্ব প্রস্তুতি নিয়ে পরবর্তীতে এরকম কোর্সের পরবর্তীতে সুযোগ আসলে সেই সময় ইনক্লুড হওয়া ঠিক হবে কিনা, আপনার সাজেস্ট। আচ্ছা, তো এখানে আমি যে সময় সেশনটা নিতেছিলাম ওই সময় বলছি যে ব্যাকগ্রাউন্ড আসলে ম্যাটার করতেছে না। জি। ব্যাকগ্রাউন্ড আসলে ম্যাটার করতেছে না, সিএসসি থেকে আসতেছেন নাকি। ম্যাটার করতেছে যে আপনি ঠিকঠাক মতো যে জিনিসগুলো শেখা দরকার ওইগুলা শিখতে পারতেছেন কিনা সময় মতো, বা ওইগুলা শিখতে আপনার ভালো লাগতেছে কিনা। কারণ দেখেন, একটা জিনিসে আপনি কেরিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন, এখন ওই জিনিসটা শিখতে গিয়ে যদি আপনার প্যাশন যদি না আসে, তাহলে কিন্তু ইন দা লং রান আপনি অনেক সাফার করবেন।
তো জিনিসটা হচ্ছে এটাই, আমরা এখানে একটা প্ল্যাটফর্ম আমরা আলহামদুলিল্লাহ দাঁড় করাইছি, যেন আমরা স্টুডেন্টকে একটা প্রপার অ্যাওয়ারনেস সহ গাইডেন্স প্রোভাইড করতে যেন পারি, সাথে সাথে লার্নিং এর জন্য দিতে পারি। সো ইনশাল্লাহ আমাদের গাইডেন্সের আন্ডারে যদি আপনারা থাকেন, ওইভাবে যদি নিজেদেরকে প্রিপেয়ার করেন, অবশ্যই ভালো একটা জায়গায় পৌঁছাইতে পারবেন ইনশাল্লাহ। আর একটা জিনিস যেটা হচ্ছে সিএসসি স্টুডেন্টরা, কাহিনী কি, কাহিনী সিএসসি স্টুডেন্টরা আসলে যেহেতু তাদের টেকনিক্যাল নলেজ অলরেডি একটু স্টাবলিশ থাকে, সেহেতু এইসব থিওরিটিক্যাল নলেজ তারা মোটামুটি অনেক সহজে আসলে পার হয়ে যায়, বা সহজে আসলে গ্রাস্প করে বা শিখে আসলে ধাপগুলো পার হয়ে যেতে পারে। সো এই জায়গাতে সিএসসি স্টুডেন্টরা আসলে একটু সামনে চলে যায়। বাট আমার সাইড থেকে বলি, আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু সিএসসি বা ম্যাথমেটিক্স ছিল না, আমি স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম। তো আমার ইমপ্রুভমেন্ট বা আমার অগ্রগতি বা সামনে যাওয়া একটু ডিফারেন্ট ওয়েতে ছিল। অর্থাৎ আমার থিওরিটিক্যাল অ্যাসপেক্ট গুলা আমার ক্লিয়ার ছিল, কিন্তু টেকনিক্যাল জিনিসগুলো আমার নিজ থেকে শিখতে হয়েছে। কারণ আমাদের স্ট্যাটিস্টিক্সে শেখানো হয় আর প্রোগ্রামিং অথবা এসপিএসএস এক্সেল এগুলা, কিন্তু এগুলো অনেক বেসিক লেভেলে শেখানো হয়। কিন্তু এজ এ ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করার জন্য কিংবা একটা ফিউচারে ভালো জায়গায় পৌঁছানোর জন্য আসলে বেসিক নিয়ে আসলে সম্ভব নয়। তো আপনার ব্যাকগ্রাউন্ড আপনাকে যতটুকু সাপোর্ট করবে ততটুকু সাপোর্ট তো রইলই, বাট এডিশনালি আপনার নিজ থেকে আসলে আপনি যেগুলো শিখবেন, নিজেকে যেভাবে আপস্কিল করবেন, ওটাই আপনাকে দিন শেষে আপনার লাইক ডেস্টিনেশনে পৌঁছে দিতে সাহায্য করবে। মানে আমি মানে বুঝতে আচ্ছা, চাচ্ছিলাম এটা আমি যে যে আপনার মানে সপ্তাহে 2টা ক্লাস আপনারা রাখবেন, তো সেই ক্লাসের তো একটা বলা যায় যে হোমওয়ার্ক থাকতেছে। এখন সবাই তো একসাথে এই কোর্সের সাথে পাল্লা দিয়ে চলবো। সেক্ষেত্রে ওই যে 3 দিন পরে হোমওয়ার্কটা মানে কমপ্লিট করার জন্য যেই ক্লাসটা হইলো, ওইটা যেহেতু আমার লেভেলটা আমি মনে করছি 0, তখন আমার ডেডিকেশন থাকলো আমি হয়তো একজন 4 ঘন্টায় পারবে, আমি 8 ঘন্টা পরিশ্রম করতে রাজি আছি। তো সেটা আসলে মানে পসিবল হবে কিনা? যে আমার পক্ষে ওটা আসলে কমপ্লিট হ্যাঁ করে ওঠা হ্যাঁ সম্ভব হবে কিনা? হম, হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে, কোনো টেনশন নিয়েন না। কিন্তু আপনার নিজ থেকে যেহেতু কনফিডেন্সটা একটু লো, আপনার নিজ থেকে তাহলে একটু প্র্যাকটিস বেশি করতে হবে, কনফিডেন্সটা বাড়াইতে হবে, অটোমেটিক্যালি সব জিনিস জায়গা মতো বসে যাবে তখন। ধন্যবাদ। তারপর স্যার কি রিমোট জব? না, আমার আগের জবটা হাইব্রিড জব ছিল, অর্থাৎ 2 দিন ওয়ার্ক ফ্রম হোম করা লাগতো আর 3 দিন অফিসে গিয়ে যাওয়া লাগতো। কারেন্টলি অফিসে যাওয়া লাগে, বাট মেজরিটি অফ দা ওয়ার্ক আসলে রাত 9টার পরে শুরু হয়, যেহেতু এটা ইন্টারন্যাশনাল কোম্পানি। তো ইন এ সেন্স এটাও হাইব্রিড, বাট যদিও অফিসে যাওয়া লাগে, বাট অফিস থেকে আবার তাড়াতাড়ি বের হয়ে যাওয়া যায়। সো লাইক প্লাস মাইনাস সবকিছুই আছে। ওকে, জটিক মাহি প্লিজ বলেন। আচ্ছা, তো আই গেস আর কারো কোনো কোয়েশ্চেন নাই। যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা সেশনটা এখানে শেষ করতে পারি। অ্যান্ড আমি আপনাদের সবাইকে থ্যাংক ইউ দিতেছি আবার। আপনারা সবাই এত টাইম ম্যানেজমেন্ট করে সেশনে জয়েন করছেন, একদম ফার্স্ট টু লাস্ট ছিলেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করতেছি আপনাদের যদি ডাটা সায়েন্স রিলেটেড নলেজ রিলেটেড কোনো ইনফরমেশন বা কোনো হেল্প যদি দরকার পড়ে, অবশ্যই আমাদের ডেটা সলিউশনে রিচ আউট করবেন। ইনশাল্লাহ আমরা একটা ভালো আউটপুট আপনাদেরকে দিতে পারবো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। যে ডাটা অ্যানালিস্ট এবং ডাটা সায়েন্স এই দুটোর মধ্যে কোনটা বেশি গভীর জ্ঞান বিতরণ করে? আচ্ছা, ডেটা সায়েন্সটা হচ্ছে ডিপার দিকে যাইতেছে কম্পেয়ার টু ডেটা অ্যানালিস্ট। ডেটা অ্যানালিস্ট আমরা শুধুমাত্র হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স পর্যন্ত আমরা আলোচনা করে থাকি, আর ডাটা সায়েন্সে যে সময় যায় ওই সময় আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স দুইটাই আলোচনা করি। সো ডাটা সায়েন্সে যাইতে হলে আসলে বেশি পড়াশোনা করতে হয় বা বেশি এক্সপার্টিস বা বেশি নলেজ গেইন করতে হয়। এবং দুটার মধ্যে তুলনামূলক বেশি মার্কেটে ডিমান্ড রয়েছে ডাটা সায়েন্সের। মার্কেটে ডিমান্ড আসলে দুইটারই একটা মোমেন্ট বলতে পারেন প্রায় সমান সমান। এখন তাহলে অনেকে কি করে, অনেকে ডেটা অ্যানালিস্ট হিসেবে ক্যারিয়ারটা শুরু করে, এরপর
কয়েক বছর কাজ করার পর ডাটা সায়েন্সের দিকে মুভ করে। তো ডাটা সায়েন্স পড়াশোনা এখন শুরু করলে আপনাদের এখানে, তো শুরুতে কি ডাটা অ্যানালিস্টের দিকে একটু ধারণা দিবেন আমাদেরকে? না, ডাটা সায়েন্স নিয়ে যদি আপনি পড়াশোনা করে শুরু করেন তাহলে আপনার ডাটা অ্যানালিস্টের জব করা লাগতেছে না, আপনি ডিরেক্ট ডাটা সায়েন্সে যেতে পারবেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। জব বিডিটা কেমন হতে পারে? আরেকটু ভাইয়া, জি এই জি জি। কম্পিউটার কনফিগারেশনটা কিরকম প্রয়োজন, যেহেতু এটা একটা কম্পিউটার কনফিগারেশন মিনিমাম 8 জিবি র্যাম আর i5 i3 প্রসেসর হইলেই এনাফ। ঠিক আছে, ধন্যবাদ। ডাটা সায়েন্স জব বিডিতে কেমন হতে পারে স্যার? আলহামদুলিল্লাহ এট দ্য মোমেন্ট অপরচুনিটিস ইনক্রিজ হইতেছে, অপরচুনিটিস বাড়তেছে। অনেক বাইরের দেশের কোম্পানি বাংলাদেশে এসে তাদের সাব ব্রাঞ্চ খুলতেছে। সো ইন দ্যাট সেন্স অপরচুনিটি আসলে ভালোই ইমপ্রুভ হইতেছে বা আসতেছে। সো আপনাকে অবশ্যই নিজেকে রেডি করতে হবে এন্ড ইনশাল্লাহ সময় মতো অ্যাপ্লাই করে জবটা আসলে নিতে হবে। তাহলে আজকে এতটুকু পর্যন্ত থাকুক। সবাইকে থ্যাংক ইউ ফুল সেশনটা থাকার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।